হ্যালো 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 আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকের তাপগতিবিদ্যার এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা আগে একটু কমেন্টে জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। এই দুটো জিনিস আগে এনশিওর করো, তারপরে হচ্ছে আমরা ক্লাসের দিকে আগাবো। ঠিক আছে? আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এই দুইটা জিনিস এনশিওর করো। আজকে আমরা ইনশাল্লাহ তাপগতিবিদ্যা এমসিকিউ একবার তামা তামা করে ফেলবো। ঠিক আছে? তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো যে ইজ এভরিথিং রাইট অর রং, এবং হচ্ছে তোমরা যে ফ্রেন্ডে একসাথে ক্লাস করে থাকো ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন দিয়ে দাও। আমরা এখনই ক্লাস শুরু করতেছি। আমাদের আজকে ক্লাস কিন্তু গত দিনের মতো লেংদি হবে না। আজকে ক্লাস আমরা তাড়াতাড়ি আগাইতে পারবো। ঠিক আছে? এমসিকিউ ক্লাসগুলো তাড়াতাড়ি আগানো যায়, সিকিউ ক্লাসগুলো একটু লেংদি হয়ে থাকে আর কি। ঠিক আছে? একটু চালু চালু কমেন্টে জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আমাদের সাথে মাত্র 107 জন যুক্ত হইছো। এত কম পোলাপাইন কেন? হ্যাঁ, গতদিন তো এই টাইমে প্রায় 400-র উপর ছিল, আজকে মাত্র 107 জন, কাহিনী কি? আচ্ছা, বলতেছো ক্যামেরা ক্লিয়ার, ক্লিয়ার এভরিথিং। ভাইয়া ক্লাস ডিউরেশন কত হবে? ক্লাস 1.5 ঘন্টা হবে। ক্লাস 1.5 ঘন্টা হবে। আহ আজকে স্টুডেন্ট খুবই আজকে স্টুডেন্ট খুবই কম। একটু দেখে একটু হতাশ হয়ে গেলাম। গতকালকে কিন্তু আরো বেশি ছিল। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এখনই ক্লাস শুরু করে ফেলবো। ওয়েলকাম, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের তাপগতিবিদ্যা এমসিকিউ ক্লাসে। আজকের ক্লাসে কিন্তু আমরা শুধুমাত্র বোর্ডের এমসিকিউ সলভ করবো তা না। আজকের ক্লাসে আমরা বোর্ডের এমসিকিউ সলভ করব, নটরডেম হলিক্রসের প্রবলেম সলভ করব, এবং তোমাদের তোমাদের হচ্ছে ডাউট আছে, সে ডাউট গুলোরও আমরা সলভ করে ফেলবো। সবার প্রথমে আমরা সলভ করব হচ্ছে বোর্ডের এমসিকিউ। লেটস স্টার্ট। দেখো, প্রথম প্রশ্নটি যে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কেবল কিসের উপর নির্ভর করে। দেখো, এটা আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়ছিলাম যে অভ্যন্তরীণ শক্তি ঢাকা ইউনিভার্সিটি কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, বলো দেখি। আজকের ক্লাসে কুইজ বেশি হবে, আমি পড়াবো কম, তোমরা উত্তর দিবা বেশি। আজকের ক্লাসে তোমরা উত্তর দিবা বেশি। দেখি এটার উত্তর বলো দেখি। কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, মানে ঢাকা ইউনিভার্সিটি কেবল নির্ভর করে কোনটির উপর? আমরা এটা লাস্ট ক্লাসে পড়ছি। হ্যাঁ, যে ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ওইখানে এই ডিউর কিন্তু পরিচয় দিছিলাম। এটা ডিরেক্টলি টেম্পারেচারের সাথে, টেম্পারেচার পরিবর্তনের সাথে কিন্তু সমানুপাতিক। হ্যাঁ, এখন তুমি যদি টেম্পারেচার যদি কোনো পরিবর্তন না হয়, তখন তুমি বলতে পারবা যে তোমার অভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন হবে না। আর যদি তোমার টেম্পারেচারটা কমে যায় বা শীতল হয়ে যায়, অভ্যন্তরীণ শক্তিটা কমে যাবে। যদি তোমার সিস্টেমটা যদি গরম হয়ে যায় বা টেম্পারেচার যদি বেড়ে যায়, তখন তোমার অভ্যন্তরীণ শক্তিটা বেড়ে যাবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট যে এই দুজন পরস্পর সমানুপাতিক। তাহলে আমরা কি বলবো? এটা নির্ভর করে শুধুমাত্র তাপমাত্রার উপর। হ্যাঁ, ডিইউ কিন্তু ডিকে এর উপর নির্ভর করে না, ডিইউ কিন্তু ডিডব্লিউ উপর নির্ভর করে না। তোমরা অনেকে বলবা ভাইয়া তাহলে এই যে সূত্র আছে, এই যে সূত্রের মধ্যেই তো দেওয়া আছে ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ, তাহলে তো ভাইয়া ডিইউ তো ডিকিউর উপরে নির্ভর করে, ডিডব্লিউ উপর নির্ভর করে না। ভুল কথা। তোমাদের এই জিনিসটা বুঝতে গেলে আগে একটু মহাকর্ষ চ্যাপ্টারে চলে যেতে হবে, বা যে কোনো একটা চ্যাপ্টার। আমরা মহাকর্ষ চ্যাপ্টার কি শিখছিলাম? যে এফ ইজ ইকুয়াল টু জি এম1 এম2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। ঠিক আছে? এখন যদি আমি প্রশ্ন করি যে ধরো কোনো বস্তুর ভর দ্বিগুণ করলে, কোনো বস্তুর ভর দ্বিগুণ করলে জি কত গুণ হবে? এটা উত্তর দাও দেখি, এটার উত্তরটা দাও দেখি। তোমরা অনেকেই বলো ভাই এটা তো সোজা, এটা তো খুবই সোজা, যে আমরা কোনাকুনি গুণ করে দাও। ধরো কোনো একটা বস্তুর ভর, এই দুইটার মধ্যে যে কোনো একটা বস্তুর ভর তুমি দ্বিগুণ করে ফেলা। ধরো এম1টাকে তুমি দ্বিগুণ করে ফেলা, 2m1 বানায় ফেলা। ঠিক আছে? তো অনেকে বলো ভাই এটা তো সোজা, এম1 সমান সমান এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই জি এম2। ঠিক আছে? তো এখন তোমাকে তো জি বের করবা, তাহলে জিটাকে এই পাশে রাখো। জিটাকে যদি আমরা এই পাশে রাখি,
এটা তো মুছতেছে না, না মুছে উল্টারো, কি অদ্ভুত। এটা তো রাবার, রাবার দিয়ে তো মুছার কথা, মুছতেছে না কেন? না মুছে উল্টারো কালি বসতেছে। আচ্ছা, তো আমরা যে কাজটা করব, আমরা জিটাকে এই পাশে রাখবো, জিটাকে এই পাশে রাখবো এবং এম ওয়ানটাকে এই পাশে রাখবো। তো আমরা যে কনসেপ্ট অনুযায়ী করি যে ভর দ্বিগুণ করলে, এই যে এম ওয়ান দ্বিগুণ করলে জি কত গুণ, অর্ধেক হওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি এটা অর্ধেক হবে না। এটা কারণটা হচ্ছে জি কারোর উপরে নির্ভর করে না, জি এগুলা কারোর উপরে নির্ভর করে না, ঠিক আছে। এটার রিজনটা কি? এটাও প্রপার্টি, এটাও ধর্ম। এখন তুমি যদি এখানে চলে আসো, এইটাও ওর ধর্ম যে ডিউটা কারোর উপরে নির্ভর করে না। হ্যাঁ, অনেকে যে ভুলটা করে যে বলে ভাইয়া ডিউ তো ডিকিউর উপর নির্ভর করে, যে সূত্র আছে, করে না, এটাও ধর্ম, ঠিক আছে। আমার আমার ভিতরে কি ইন্টারনাল এনার্জি আছে সেটা ডিকিউর উপর নির্ভর করবে কি লিগা? হ্যাঁ, আমার ভিতরে ডিউ মানে কি? অভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল এনার্জি। আমার ভিতরে কি ইন্টারনাল এনার্জি আছে? এটা কি সাদাবের মাথায় চুল কয়টা সেটার উপর নির্ভর করে? হ্যাঁ, আমার ভিতরে ইন্টারনাল এনার্জি কয়টা আছে? এটা কি সাদাবের কান কয়টা সেটার উপর নির্ভর করে? হ্যাঁ, না, করে না। আমার ইন্টারনাল এনার্জি শুধুমাত্র আমার উপর নির্ভর করে, আমার ভিতরে অনুপরমাণুর উপর নির্ভর করে, ওই অনুপরমাণু গুলো কিভাবে দৌড়াদৌড়ি করতেছে সেটার উপর নির্ভর করে। সো এটা উত্তর হবে শুধুমাত্র তাপমাত্রার উপর, ঠিক আছে। সো এর উত্তরটা হবে শুধুমাত্র তাপমাত্রার উপর, এই আয়তনের উপর। যেমন ডিডব্লিউ এর মধ্যে কিন্তু পিডিবি আছে, অনেকে ভুলে বলে কি ভাইয়া ডিউর সাথে তো তাহলে পি এর একটা সম্পর্ক আছে, ডিবির একটা সম্পর্ক আছে, কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। এবার আমরা পরের প্রশ্ন চলে যাই। এন্ট্রপির বেলায় কোনটি প্রযোজ্য? এটা একটা বহুপদী প্রশ্ন। আচ্ছা, আমি কি সলভ করাইতেছি? আমি সলভ করেছি, দেখো ঢাকা বোর্ড 2023 সালের কোয়েশ্চেন। হ্যাঁ, আমি সব বোর্ডে কিন্তু সলভ করাবো, শুধুমাত্র ঢাকা বোর্ড না, সব বোর্ডের বিগত 9 বছর 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত আসা সকল কোয়েশ্চেন আমরা সলভ করব। এন্ট্রপির বেলায় কোনটা প্রযোজ্য? দেখো, এন্ট্রপির কিন্তু কোনো পরম মান নাই, মানে একটা ফিক্সড, একবারে ফিক্সড কিন্তু কোনো ভ্যালু নাই, এক একটার জন্য এক এক রকম হয়। সো আমরা কিন্তু এটা সত্য বলতে পারি। তারপরে কি প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির কোনো পরিবর্তন, এরপরে নিচের কিছু লেখা আসে নাই। আচ্ছা, আমরা সিনেমাটা পড়ি, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তীতে আমরা কি পড়ছিলাম? আমরা লাস্ট ক্লাসে প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তীতে কি পড়ছি একটু মনে করে দেখি তো। প্রত্যাবর্তী মানে হচ্ছে, দেখো নাম শুনলেই বোঝা যায় যে এটা আগের জায়গায় ব্যাক করে। প্রত্যাবর্তী মানে কি? আগের জায়গায় ব্যাক করে। ধরো তুমি একটা সিস্টেম এ, এটা ঘুরে যদি আবার আগের জায়গায় ব্যাক করতে পারে তাহলে সেটা একটা প্রত্যাবর্তী সিস্টেম। আর যদি অপ্রত্যাবর্তী সিস্টেমটা মানে কি? অপ্রত্যাবর্তী সিস্টেম মানে কি? সে আগের জায়গায় ব্যাক করতে পারে না, ঠিক আছে। সে ধরো এই এতটুকু সাইড কে গেল বা তোমার কিছু পরিমাণ নষ্ট হয়ে গেল, তখন সেটা অপ্রত্যাবর্তী। তো প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তীর মধ্যে বেসিক একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যে Q1/T1 আর Q2/T2 দুটো পরস্পর সমান হয়। এটা আমি লাস্ট ক্লাসে একটা সিকিউ করাইছিলাম, প্রত্যাবর্তীর উপর একটা সিকিউ করাইছিলাম, ঠিক আছে। তো এই ফর্মুলাটা কই থেকে আসছে? এটা আসছে গিয়ে খেয়াল করে দেখো, যে Q1/T1 এটা তো একটা এন্ট্রপি পরিবর্তন, হ্যাঁ, আবার Q2/T2 এটাও তো একটা এন্ট্রপি পরিবর্তন। তার মানে এন্ট্রপি পরিবর্তনটা সমান থাকে বা বা ফিক্স থাকে, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারবো প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তনটা ফিক্স থাকে। প্রত্যাবর্তীর ক্ষেত্রে এখানে একটা ঝামেলা করছে যে অপ্রত্যাবর্তীর ক্ষেত্রে এন্ট্রপি স্থির থাকে, তার মানে ভুল ইনফরমেশন দিছে। সো আমরা বলতে পারি সিনেমাটা মিথ্যা, সিনেমাটা মিথ্যা। অপ্রত্যাবর্তীর মধ্যে এন্ট্রপি স্থির থাকে না, প্রত্যাবর্তীর মধ্যে এন্ট্রপি স্থির থাকে। এখানে হয়েছে কি, একটু বাংলা লাইন আসে নাই, একটু টাইপিং এ আসে নাই। প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, এটা একটু লিখে নাও, ঠিক আছে। এই বাংলা লাইনটা আসে নাই ভুলে। সো 2 নাম্বারও কিন্তু সঠিক একটা অপশন। সো উত্তরটা কি হবে? 1 এবং 2 হবে। তো আশা করি তোমরা উত্তরটা পেয়ে গেছো। তোমরা কমেন্ট উত্তর দিতে থাকো, কমেন্ট উত্তর দিতে থাকো, সমস্যা নেই, ঠিক আছে। আমি একটু পর চেক করবো তোমাদের কার কতটুকু হচ্ছে। এরপরে প্রশ্ন, একটি কার্নো ইঞ্জিন গৃহীত তাপের 1/4 অংশ, এখানে একটু মিসিং 1/4 অংশ, ঠিক আছে। একটি কার্নো ইঞ্জিন গৃহীত তাপের 1/4 অংশ কাজে পরিণত করে। শব্দটার অর্থটা বোঝার চেষ্টা করো। দেখো, কাজে রূপান্তরিত করে, তার মানে আমাদের বাম পাশে হবে কাজ, ঠিক আছে। তো কাজ কত অংশ বলতো? 1/4 অংশ। 1/4 অংশ কার 1/4 অংশ বলতো? গৃহীত তাপের। গৃহীত তাপকে তো আমরা Q1 দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারবো? যে 1/4 ইন্টু কিউ। আশা করি এতটুকু ক্লিয়ার যে কাজ মানে হইতেছে ডাব্লিউ। তাহলে আমরা ডাব্লিউর ভ্যালুটা জানি। এখন সার বের করতে বসছি কি? দক্ষতা, ইটা। তো আমরা এটা পারি। ইটার ফর্মুলা কি? ইটার ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই Q1। তো তুমি তো ডাব্লিউ মাত্র বের করছোই, 1/4 Q1, 1/4 Q1, আর নিচে কি হবে? Q1। Q1 কেটে দাও, তাহলে 1/4 কে আমরা 25% বলতে পারি। তাহলে এটা উত্তরটা কি হবে? 25%। সো দ্য কারেক্ট আনসার ইজ 25%। পরের প্রশ্ন, এটা হচ্ছে এই প্রশ্নটাই শুধু অন্য জিনিস বের করতে বলছে। দেখো, একটি কার্নো ইঞ্জিন গৃহীত তাপের 1/4 অংশ কাজের পরিণত করে। এর তাপগ্রাহকের তাপমাত্রা যদি 30 কেলভিন হয়, 30 কেলভিন কমালে দক্ষতা দক্ষতা এটা হচ্ছে কি দক্ষতা অর্ধেক হয়, দক্ষতা অর্ধেক হয়। তো প্রশ্ন হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা কত?
তো এই প্রবলেমটা আমরা সলভ করবো। এটা কিন্তু খুব রিনাউন্ড একটা প্রবলেম, এটা হচ্ছে মূল বইয়ের মধ্যে আছে, এই বইটা এই অবজেক্টিভটা বইয়ের মধ্যে আছে। আচ্ছা যাই হোক, আমরা চলো এখন এটা সলভ করবো। 4 নাম্বারটা, প্রথম কন্ডিশন কি? প্রথম কন্ডিশনটা হচ্ছে ওই যে 1/4, আমি একটু আগে করাইছি এটা, যে ইটার মানটা 1/4 আসছে আমাদের। হ্যাঁ, ইটার মান 1/4, তো ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 1 - T2/T1। ঠিক আছে, এখন এই পাশ থেকে এই পাশে নিয়ে যাও, তাহলেই তো হয়ে যায়। তার মানে T2/T1 সমান সমান কত দাঁড়ায়? 1 - 1/4। 1 - 1/4 মানে তো 3/4। ঠিক আছে, কত? 3/4। আচ্ছা, তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে 3/4 কে অ্যাকচুয়ালি আমরা 0.75 বলতে পারি। তাহলে T2/T1, তাহলে T2/T1 কে আমরা এইভাবে লিখতে পারি 0.75 ইন্টু T1। আশা করি ক্লিয়ার যে T2/T1 সমান সমান 3/4। তো 3/4 মানে কি? 0.75। তার মানে T1 কে বাম থেকে ডানে নিয়ে গেছি, তাহলে T2 সমান সমান 0.75 T1। এটা নিয়ে রাইখা দাও, এটা 1 নং হিসেবে নিয়ে রাইখা দাও। এবার আসো, পরে কি বলছে? পরে বলছে তাপগ্রাহকে আমরা T2 দ্বারা প্রকাশ করে থাকি। তাপগ্রাহকের তাপমাত্রা তুমি 30 কেলভিন কমাই দিছো, তার মানে টিটুর মানটা তুমি 30 কমাই দিছো। তো 30 কমাই দিলে তোমার দক্ষতা অর্ধেক হয়ে যায়, মানে ইটার মানটা এখন হয়ে যাবে কত? ইটার মানটা হয়ে যাবে 0.5। হ্যাঁ, অর্ধেক হয়ে গেছে, আগে যা ছিল। হ্যাঁ, দক্ষতাটা কি হয়ে যায়? দক্ষতা 0.5 হয় বা অর্ধেক হয়। ঠিক আছে, এটা এখানে অর্ধেক বলতে অ্যাকচুয়ালি 50% বুঝাইছে। এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা এরকম টাইপের ছিল যে 50% হয় দক্ষতা, 50% হয় দক্ষতা, 50% হয়। হ্যাঁ, প্রশ্ন অমন ভাবে ছিল আর কি, তো টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে ইটা সমান সমান আমাদের নতুন ইটা, এটা ছিল আমাদের পুরাতন ইটা। হ্যাঁ, আর এখন আমাদের নতুন ইটা। ঠিক আছে, অর্ধেক বলতে কিন্তু ওই যে ওইটার অর্ধেক বলে নাই, মানে একের অর্ধেক বুঝাইছে আর কি। তো এখানে অর্ধেক ছিল না, অ্যাকচুয়ালি প্রশ্নে 50%ই ছিল। তো তারপর 50% সমান সমান আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল 1 - T2/T1, তাই না? এটাই তো আমাদের ফর্মুলা ছিল। তাহলে আমরা এখন কি কাজ করব? আমরা হচ্ছে এখন 1 - T2/T1 লিখবো। 1 মাইনাস, তো T2, আমাদের T2 মান তো চেঞ্জ হয়ে গেছে। T2 মানটা কি হয়ে গেছে? T2 মানটা এই যে 30 কমে গেছে। T2 মানটা 30 কমে গেছে, তাহলে T2 - 30, আর নিচে কত হবে? T1 হবে। T1 এর তো কোনো চেঞ্জ করতে বলে নাই। এখন এখান থেকে কোনাকুনি গুণটুন করে আমাদেরকে বের করতে হবে। তাহলে এভাবে আমরা লিখতে পারি যে 0.5 সমান সমান 1 - T2/T1 মাইনাস মাইনাসে কত? প্লাস 30/T1। ঠিক আছে, এখন তুমি কিন্তু এখান থেকে T2 মানটা বসায় দিতে পারো। তো যদি T2 মানটা বসায় দাও, বা তুমি চাইলে এখানেও বসায় দিতে পারতে, একই কথাই হইতো। তাহলে কত দাঁড়ায় দেখো তো? 0.5 সমান সমান 1 মাইনাস T2 মানটা কত? 0.75 T1। আবার নিচে একটা T1, কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে গেলে কত থাকে? 0.75 থাকে। ঠিক আছে, আবার 30/T1। এই যে অঙ্ক শেষ, তো এখান থেকে অঙ্কটা শেষ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? তো একটা ক্যালকুলেশন মারো, এখানে 0.5 আর এখানে 0.25, তাই না? এই জিনিসটাকে ডান থেকে বামে নিয়ে আসো, তো 0.5 - 0.25, তার মানে 0.25 হবে বাম পাশে। আর ডান পাশে থাকবে কত? 30/T1। কোনাকুনি গুণ করো, অঙ্ক শেষ। তাহলে 30/0.25, 0.25 কে আমরা 1/4 বলতে পারি। 1/4, এই 4টা উপরে উঠে যাবে। হ্যাঁ, তাহলে 120 হবে। তাহলে আমাদের উত্তরটা কত দাঁড়াচ্ছে? 120। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা, একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। এটা উত্তরটা 120। এটা কিন্তু গতে আসতে পারে, এটা যে শুধুমাত্র এমসিকিউর জন্য ভাইয়া তা না, এটা গতেও আসতে পারে। এখানে একজন বলছে ভাইয়া কোনো শর্টকাট ওয়ে নাই। না, এই অঙ্কে শর্টকাট ওয়ে নাই, নো শর্টকাট, নো শর্টকাট। যেগুলার শর্টকাট থাকবে আমি বলে দিব, তবে একটা ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারেই কোনো শর্টকাট নেই, এই চ্যাপ্টারেই কোনো শর্টকাট নেই। আমি তোমাদেরকে যত পারি শর্টকাট শিখাবো, তবে শর্টকাট তো থাকা লাগবে আগে, তাই না? সব চ্যাপ্টারে কি শর্টকাট হয়? হয় না। তোমাদেরকে চলতরিতে অস্থির অস্থির শর্টকাট শিখাবো, তারপরে গিয়ে তোমার স্থির তরিতে শিখাবো, তারপরে আধুনিক পদার্থবিজ্ঞানে শিখাবো। হ্যাঁ, এখন ভাই এই চ্যাপ্টারে কোনো শর্টকাট নাই, মানে অবজেক্টিভ গুলো যে করবো ওরকম শর্টকাট নাই। ঠিক আছে, বুঝতে হবে, কনসেপ্ট বুঝে বুঝে আগাইতে হবে। তোমরা একটু কমেন্টে বলো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা, আমি যে ম্যাথটা বুঝাইলাম এই ম্যাথটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা, একটু চালু চালু কমেন্টে জানিয়ে ফেলো। একটু আবার একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। এভাবে করলে তো সময় লেগে যাবে ভাইয়া। হ্যাঁ, কিছু করার নাই, এভাবে শোনো, যারা বলতেছো এভাবে করলে সময় লেগে যাবে, এটার অল্টারনেটিভ বই নাই, এটার অল্টারনেটিভ বই নাই, এটা এভাবেই করতে হবে, বুঝতে পারছো? এটা আসলে গয়ের একটা অঙ্ক, সৃজনশীল গয়ের, এগুলো সৃজনশীলে আসে। এখন একটা দুটা প্রশ্ন দিয়ে দিবি, একটু সময় লাগবে। হ্যাঁ, এগুলো লাস্টে আনসার করবা, সবার শেষের দিকে এগুলার উত্তর দিবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন হচ্ছে পরবর্তী প্রশ্ন চলে যাব, যে তাপের যান্ত্রিক সমতার এককটা কি। দেখো, তাপের যান্ত্রিক সমতার সংজ্ঞাটা তোমার জানা লাগবে, যে তাপের যান্ত্রিক সমতা এটার সংজ্ঞাটা কি। এটার সংজ্ঞাটা হচ্ছে যে তোমার প্রতি ক্যালোরিতে
যত পরিমাণ শক্তি হচ্ছে কাজে লাগে এরকম টাইপের হচ্ছে তার সংখ্যাটা, ঠিক আছে। তো আমরা যদি একটুখানি ভালো মতো দেখি যে উপরে থাকে গিয়ে তোমার শক্তি, উপরে থাকে কি শক্তি, আর নিচে থাকে কি তোমার ক্যালোরি। এটাই হচ্ছে তাপের যান্ত্রিক সমতার ফর্মুলা। হ্যাঁ, শক্তির একক কি জুল, শক্তির একক হচ্ছে তোমার জুল। তাহলে উপরে হবে গিয়ে জুল আর নিচে হবে গিয়ে ক্যালোরি। তাহলে আনসারটা কি হবে জুল পার ক্যালোরি। হ্যাঁ, তাপের যান্ত্রিক সমতাকে আমরা বলতে যে দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে এটার এককটা কত হবে বলো দেখি, জুল পার ক্যালোরি। এন্ট্রপির এসে একক কি, আমরা এন্ট্রপির বেসিক ফর্মুলা জানি যে ডিএস সমান সমান কত, ডি কিউ ডিভাইডেড বাই টি। ডি কিউ মানে কি তাপ, তো তাপের এককটা আসলে কি হয় জুল হয়। আর টি মানে কি টেম্পারেচার, টেম্পারেচার এককটা কি হয়ে থাকে কেলভিন হয়ে থাকে। তার উত্তরটা কি হবে জুল পার কেলভিন। উত্তরটা কি হবে জুল পার কেলভিন। পরের প্রশ্ন, স্থির চাপে একটি গ্যাসে তাপ প্রয়োগ করা হলো। দেখো তুমি কিন্তু পি কে ফিক্স রাখছো, পি কে তুমি কি করছো ফিক্স রাখছো, ঠিক আছে। তো পি কে ফিক্স রাখা তুমি তাপ প্রয়োগ করছো। তো এখন প্রশ্নে স্যারে বলছে তাপমাত্রা বেড়ে যাবে, তো আমরা এটা তো চেক করব যে আসলে কোনটা সত্য। তো তুমি যখন পি ফিক্স রাখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু পড়ছিলাম চার্লস সাহেব কি বলছিলেন, পি যদি ফিক্স থাকে তাহলে ভি প্রপোর্শনাল টু টি হয়। এটা মনে রাখো, এটা তোমরা পারো, ফিজিক্স ফার্স্ট পার্টে 10 মধ্যে পড়ছিলাম, পি ফিক্স থাকলে বি প্রপোর্শনাল টি হয়। মানে কাহিনীটা কি, মানে কাহিনীটা হইতাছে যদি তোমার টেম্পারেচার বাড়ে তাহলে তোমার ভলিউমও কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, তোমার আগে বুঝা লাগবে টেম্পারেচার বাড়ে কিনা, এটা আগে বুঝা লাগবে। দেখো তুমি তাপ প্রয়োগ করতেছো, তুমি যখন কোনো কিছুর চাপ ফিক্স রাখতেছো, তখন চাপ ফিক্স রাখা মানে কি তুমি সেখানে চাপ বাড়াইতেছো না কমাইতেছো না, চাপ বরাবর ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি তুমি তাপ বাড়াও ওই জিনিসটাকে আস্তে আস্তে গরম হয়ে যাবে না, ওটা টেম্পারেচার কি আস্তে আস্তে বেড়ে যাবে না, অবশ্যই বেড়ে যাবে, ঠিক আছে। মানে জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি যে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস পিডিপি, ঠিক আছে, ডিইউ প্লাস পিডিপি। তো তুমি যদি ডিকিউ এর মানটা বাড়াও স্বাভাবিকভাবে তোমার ডিইউ এর মানটাও কি হয়ে যাবে বেড়ে যাবে। তো ডিইউর মধ্যে কিন্তু ওই যে টেম্পারেচার আছে, ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি বেড়ে গেল অবশ্যই তার টেম্পারেচারটাও বেড়ে যাবে। সো কি হবে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে বহিস্থ, এটা হচ্ছে কি বহিস্থ, বহিস্থ কাজ সম্পন্ন হবে, এটা বহুপদী, এটা একটা বহুপদী, ঠিক আছে, এটা একটা বহুপদী। তো এখানে কি বলছে বহিস্থ কাজ সম্পন্ন হবে, বহিস্থ মানে কি এক্সটার্নাল যে কাজটা, এই যে এই যে এটা ডিডব্লিউ সম্পন্ন হবে। দেখো ডিডব্লিউ কখন সম্পন্ন হয়, ডিডব্লিউ ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি, ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু ডিভি। এখন তোমার পি এর মানটা তো ফিক্সড, ভালো কথা, স্যার তো বলে দিতে পি এর মান ফিক্সড। এখন ডিবি এর পরিচয়টা কি, ডিবি কি বাড়বে নাকি কমবে। তো দেখো তোমার কিন্তু আমি একটু আগে চার্লস শুধু আমি প্রমাণ দিয়ে দিছি যদি তোমার টেম্পারেচার বাড়ে তাহলে তোমার ভলিউমও কিন্তু বাইরে যাবে। হ্যাঁ, এই যে তোমার ডিকিউ বাড়াইছো তোমার টেম্পারেচার বাড়ছে, তাই না। আচ্ছা, তাহলে টেম্পারেচার যেহেতু বাড়ছে সো অবভিয়াসলি ভলিউমও বেড়ে যাবে। তো ভলিউম বেড়ে যাওয়া মানে কি ডিবির মানটা বেড়ে যাওয়া। সো এই মানটা কিন্তু একটা পজিটিভ ভ্যালু হবে, ঠিক আছে, এই মানটা একটা পজিটিভ ভ্যালু হবে। হ্যাঁ, তুমি পি এর মানও জানো ডিবির মানও জানো, একটা পজিটিভ ভ্যালু হবে, তার মানে অবশ্যই বহিস্থ কাজও সম্পন্ন হবে। হ্যাঁ, এটা পজিটিভ মানে কি কাজ করা। এবার আসো আয়তন বেড়ে যাবে, একটু কিন্তু প্রমাণ দিলাম যে টি বাড়লে বি বাড়ে, সো এইটাও হবে। তো আমাদের সর্বশেষ ডিসিশনটা কি, এটা তিনটাই সঠিক উত্তর, ঠিক আছে। উত্তর কি হবে 1, 2 ও 3। তোমরা কিন্তু কমেন্টে জানাতে থাকবা, এটা আমি করবোই না, এটা আমিই করবো না, এটা তোমরা করো তাড়াতাড়ি। এটা তো আমার করানোর কথাই না, এটা এত সোজা একটা ম্যাথ, তাড়াতাড়ি করে ফেলো এটা ভাইয়ারা, এটা একটু তাড়াতাড়ি করে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ম্যাথটা তাড়াতাড়ি করে ফেলো। একটি কার্নো ইঞ্জিন 427 ডিগ্রি সেন্টিগ্রেড ও 227 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ করে, ইঞ্জিনের দক্ষতা কত। তাড়াতাড়ি কমেন্টে উত্তর দাও, অপশন আমি দিব না, নিজে নিজে করো, অপশন দেওয়ার কি আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা যদি একটু কমেন্ট দেখি তো তোমাদের ম্যাক্সিমামদের উত্তর হচ্ছে গিয়ে 28 দশমিক, এই রিসা বলতেছে 46%, আফরিন বলতেছে 28.57, সাদিয়া বলতেছে 46%, রিঙ্কি বলতেছে 28.6, আখিল বলতেছে কি এক একজন এক এক উত্তর কি লেগে। হ্যাঁ, কাহিনীটা কি তোমাদের উত্তর দেখি এক একজনের এক একটা আসতেছে কেন, উত্তর এক একজন এক একটা কেন।
তোমাদের উত্তর এক একজনের এক একটা আমি দেখতে পাচ্ছি। তো চলো আমিই করে দিই, যেহেতু তোমাদের একটা দুইটা দল ভাগ হয়ে গেছে, এক একজন এক এক উত্তর, আমি করে দিই। তো তোমাদেরকে চোরা টেকনিক শিখেছিলাম যে ফর্মুলা কি, ইটা সমান সমান 1 মাইনাস উপরে ছোট মান হয় নিচে বড় মান হয়। তো এই দুইটাকে কেলভিনে কনভার্ট করতে হবে। তো যেই ব্যক্তিরা কেলভিনে কনভার্ট করে নাই ওগুলো আজকে আমি ঘুষি দিব, দাঁড়াও এখনই আমি দেখতেছি কারা কারা ভুল করছো কেলভিনে কনভার্ট না কইরা। ঠিক আছে, তো 227 সেন্টিগ্রেডকে তুমি কেলভিন আগে কনভার্ট করো, তো 273 যোগ 227 500 হয়। হ্যাঁ, তারপর উপর হবে 500। এবার নিচে আসো, নিচে হবে কি বড় মানটাকে, রুল কি, রুল হচ্ছে ইটা সমান সমান 1 মাইনাস উপরে হয় ছোট মান নিচে হয় বড় মান। তো বড় মান 427 কে 273 দিয়ে যোগ করো, তাহলে অবভিয়াসলি 700 হবে। এখন 0 0 কেটে দাও, তাহলে 1 মাইনাস 5/7। 1 মাইনাস 5/7 মানে কি 2/7 না? এটা তো তোমরা সবাই জানো যে 1 মাইনাস 5/7 মানে কি 7 বিয়োগ 5 করলে 2 হয়, 2/7। এখন এটার জন্য তোমার ক্যালকুলেটর লাগতে পারে, আবার ক্যালকুলেটর ছাড়াও করা যায়। কারণ ভাই তোমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এটা তো আর অ্যাডমিশন না। তো তুমি এখানে কি করবা, জাস্ট ক্যালকুলেটর দিয়ে একটা টেস্ট করে ফেলবা। তো 100 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 200 হয়। তার উত্তরটা তোমার দাঁড়াচ্ছে 200/7, 200/7, এটাই হবে গিয়ে উত্তর। ঠিক আছে, এখন 200/7 করলে তোমার কত হয়, বোঝা যায় যে 3 7 21 হয়তো মানে 30% চাইতে কম হবে, এটা বোঝাই যায়, এটা ক্যালকুলেটর ছাড়াই তো বোঝা যাইতেছে যে 30% চাইতে এটা কম হবে। হ্যাঁ, তো 30% যেতে কম তুমি অপশনে খুঁজো, একটু কম, এই যে একটা আছে 28.50%। তো এবার আমি ধরে পিটাবো, দাঁড়াও। এখন যারা যারা সেলসিয়াসে ধরে অঙ্ক করছো এগুলো প্রত্যেকটাকে যাবজ্জীবন কারাদণ্ড দিব, দাঁড়াও। 46% কারাগারা বলছো, হ্যাঁ তোমাদের আমি রায় দিলাম যে 142 নাম্বার ধারা মোতাবেক তোমাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। এই যে যারা 46% বলছো, এই যে আমি নামগুলো হারাই ফেলছি, চলে গেছে, এত কমেন্ট আসছে, চলে গেছে গা। এদেরকে দাঁড়াও, এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। আমি কয়েকটা নাম পড়তেছি। হ্যাঁ, ওরা কেলভিনে নেয় না, কেলভিনে নেয় না, এই ধরাটা অনেকে বিগত বছর অনেক পোলাপান্ডা হচ্ছে খাইছে। এই যে 46, দাঁড়াও আমি একটা নাম পাইছি, রাজাউল করিম। আমি হচ্ছে কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিব, যাবজ্জীবন কারাদণ্ড। আমি এদেরকে এটা বলতে আমি কি বুঝাইতেছি বুঝছো, আমি যদি যাবজ্জীবন কারাদণ্ড লিখি এটা মিনিং হচ্ছে আমি তোমাদের রেজাল্ট চেক করব। তোমরা যে এমসিকিউ এক্সাম দিবা না, আমি আমি এটা লাইভের মধ্যে আছে, আমি নামগুলো লিখে রাখতেছি, আমি তোমাদের রেজাল্ট চেক করব। মানে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর তো এক্সাম নিব, তাই না? ওই এক্সামে আমি কারোটা চেক করি বা না করি, আমি এই পার্সন গুলার আমি হচ্ছে রেজাল্ট চেক করব। রেজাউল করিম, ঠিক আছে, যাবজ্জীবন কারাদণ্ড বলতে আমি এটাই বুঝাইছি আর কি। তারপর এই যে SAAR তো লেজেন্ডারি কাজ করে, এই আছে চাকিল, এর 52% কেমনে ওইটা, হ্যাঁ। তারপর হচ্ছে রিশা কবির, তারপর রায়হান। বাকিরা একটু বিরক্ত হইও না, হ্যাঁ, আমি সিরিয়াসলি হচ্ছে এই কাজটা করব। ওকে, এই কয়জন, ঠিক আছে, এই 4 জনকে হচ্ছে আমি ট্র্যাক করব। হ্যাঁ, তোমরা পরীক্ষা তো অবশ্যই দিবা, পরীক্ষা না দিলে কিন্তু খবর আছে, পরীক্ষা না দিলে খবর আছে। আচ্ছা, তো আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো এখানে প্রশ্নটাতে কি বলা হয়েছে, আমাদের নিচে যে প্রশ্নটা আছে যে একটি গাড়ি চলতে থাকলে, এটা খুবই দারুণ একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা নিয়ে ভাই বিতর্ক, কি যে বিতর্ক এই প্রশ্নটা নিয়ে, অনেক বিতর্ক। একটি গাড়ি চলতে থাকলে টায়ারের ভিতর কোন তাপগতীয় প্রক্রিয়া চলে? এখানে একটা কাহিনী আছে, কিছু কিছু বই এটা উত্তর দিয়ে দিচ্ছে রুদ্রতাপীয়, কিছু কিছু বই এটা উত্তর দিয়েছে সময় আয়তন। তো আমি তোমাদেরকে ব্যাখ্যা দিব অ্যাকচুয়াল উত্তরটা কি। ঠিক আছে, আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে কি তোমার ইসাক স্যার তপন স্যার 2 স্যারের বইয়েই আছে। হ্যাঁ, চ্যাপ্টার শেষ অবজেক্টিভ এটা পাবা, এটা বোর্ডে আসছে 2023 সালের আগেও এটা আসছে। দেখো, একটা গাড়ি চলতে থাকলে টায়ারের ভিতর কোন ধরনের তাপগতীয় প্রক্রিয়া চলে? দেখো ভাইয়া, গাড়ি চলতে থাকলে দুই রকম ভাবে ঘটনাকে আমরা আনতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে গাড়ি চলতে থাকলে, খেয়াল করো, গাড়ি ধরো চলতে থাকলে কিসের মধ্যে? টায়ারের মধ্যে। টায়ার, এই যে তোমার যে গাড়ি যে চলবো, এই যে টায়ারটা আছে, এই যে ধরো হচ্ছে ভূমি, ও যে চলতেছে, হ্যাঁ, টায়ারটা যে যখন চলতেছে তখন খেয়াল করে দেখো ভিতরে তো কোনো লিক নাই, তাই না? টায়ারে যদি লিক থাকতো ওই গাড়িটা কি চলতো ঠিক মতো? তো ড্রাইভার তো হচ্ছে চালানো বন্ধই করে দিত। সো আমরা অবশ্যই এটা কনসিডার করব এখানে কোনো লিক নাই, কোনো বায়ু ভিতরে ঢুকতেছে না, কোনো বায়ু কি বেরো হচ্ছে না। এখন তুমি একটা চিন্তা করে দেখো, কোন একটা সিস্টেম সে গরম হোক ঠান্ডা হোক যাই হোক, তার তো আয়তন চেঞ্জ হচ্ছে না। এই 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 টায়ারের কি আয়তন চেঞ্জ হচ্ছে না, কোনো বায়ু ঢুকতেছে না, কোনো বায়ু বের হতে যাচ্ছে না। তাহলে আমরা জিনিসটাকে অবশ্যই বলবো সম আয়তন। ঠিক আছে, এখন আরেকটা তাহলে আছে যে রুদ্রতাপীয় নিয়ে যে মানুষ লাফালাফি করে, কেন রুদ্রতাপীয় কেন বলে, মানে ব্যাখ্যাটা কি? দেখো, রুদ্রতাপীয়টা হচ্ছে অন্য প্রশ্ন। ওটা হচ্ছে টায়ার যদি ফেটে যায় তখন সেটা হবে রুদ্রতাপীয়। টায়ার যদি ফেটে যায়
তাহলে 2 নম্বর কেসটা কি হবে, একটা কেস নাম্বার 1 আর একটা কেস নাম্বার 2, এই দুইটার মধ্যে গোলাবা না ভাই, এটা মেডিকেলে আসে, প্রশ্ন ফাঁস। তোমাদেরকে আমি একটু প্রশ্ন ফাঁস করে দিই। হ্যাঁ, 2000 MBBS 2025 একটু প্রশ্ন ফাঁস করে দিলাম, ঠিক আছে। এখানে কি হয়েছে যে টায়ার ফেটে গেলে তখন সেটাকে আমরা বলবো রুদ্ধতাপীয়। এখন প্রশ্ন কেন টায়ার ফেটে গেলে তখন সেটা কি রুদ্ধতাপীয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন কেন আপনি ওই টায়ারের ওটা সময়তন বলছেন, এটা কেন রুদ্ধতাপীয় বলছেন? দেখো ফেটে গেছে তার মানে কি ভিতর থেকে যে বায়ুগুলো আছে সেটা কি আমাদের পরিবেশের সাথে মিশে গেছে। আর কোনো জিনিস ফেটে গেলে সেটা খুব দ্রুত একটা প্রক্রিয়া, খুবই দ্রুত একটা প্রক্রিয়া। মনে রাখবা রুদ্ধতাপীয় কিন্তু একটা দ্রুত প্রক্রিয়া, ঠিক আছে। আর সমষ্ণ কিন্তু একটা স্লো প্রসেস। তো এখানে টায়ার ফেটে গেলে সেটা খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ, তাড়াতাড়ি বায়ুগুলা কি হয়ে যায়, ভিতরের যে বাতাসগুলো সেটা বায়ুর সাথে মিশে যায়, তো তখন সেটাকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলবো। সো এই প্রশ্নে বলছে টায়ারের ভিতর কোনো ফেটে যাওয়ার কথা বলে নাই, সো উত্তরটা কি হবে, সময়তন হবে। এন্ট্রপির এসআই একক কি, বাচ্চাদের কোশ্চেন, আমরা এটা অলরেডি সলভ করছিলাম যে উপরে ডিকিউ নিচে ডিটি। তার মানে উপরে হবে জুল আর নিচে হবে কি, উপরে হবে কি জুল, নিচে হবে কেলভিন, জুল পার কেলভিন, ঠিক আছে। পরের প্রশ্ন, কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তি রূপান্তর করার মতো যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়। এই বিবৃতিটা কে প্রদান করছে, দিছে একটা ঝামেলা লাগায়। আমি নিজে যখন ইন্টার স্টুডেন্ট ছিলাম আমি না ভাই এগুলো মনে রাখতে পারতাম না, যে প্ল্যাঙ্ক সাহেব কি বলছে, কার্নো সাহেব কি বলছে, কেলভিন সাহেব কি বলছে, ক্লসিয়াস সাহেব কি বলছে, এগুলো আমার মনে থাকতো না। তো এখন তোমরা একটা কাজ করবা, এই পুরা সংজ্ঞা পড়ার দরকার নাই, পুরা লাইন থেকে তোমার মন মতো একটা শব্দ চুজ করবা, একটা সিঙ্গেল শব্দ চুজ করবা, শব্দ নট লাইন, অবজেক্টিভ মনে রাখার জন্য। রিটেনে এগুলো আসে না, রিটেনে আসবে না যে কানোর বিবৃতিটা লিখো, কেলভিনের বিবৃতি লিখো, এটা সাধারণত আসে না, মানে শিখে রাখাটা সেফ। তো অবজেক্টিভের জন্য একটা চোরা টেকনিক হলো পুরা লাইন মনে না রেখা একটা শব্দ খালি মনে রাখবা, তাইলেই হবে। যেমন কানো সাহেব যেটা বলছেন উনি কিন্তু যন্ত্রের কথা বলছেন। দেখো কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে, অন্য কেউ যান্ত্রিক শক্তি শব্দের উচ্চারণ করে নাই, যন্ত্র শব্দ উচ্চারণ করছে, কিন্তু যান্ত্রিক শক্তি উচ্চারণ করছে কিন্তু শুধুমাত্র আমাদের কার্নো সাহেব, ঠিক আছে। তো এটা উত্তরটা কার্নো হবে। এখন প্ল্যাঙ্ক, কেলভিন, ক্লসিয়াস তো সংজ্ঞা দিছে, আমি তো এগুলো পারি না। তোমরা যে কাজটা করবা, বই থেকে প্ল্যাঙ্কের সংজ্ঞাটা যখন পড়বা পুরা লাইন পড়া দরকার নাই, একটা শব্দ তোমার মন মতো এমন একটা শব্দ চুজ করবা যেটা বাকিগুলোর মধ্যে নাই, ঠিক আছে। মানে জাস্ট একটা আইডেন্টিফিকেশন যে তুমি আলাদা করতে পারতেছো। ওকে, পরের প্রশ্ন, গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে? দেখো এখানে একটা উদ্দীপক ছিল, উদ্দীপকটা মিসিং। সো উদ্দীপক মিসিং হলে তো আমি অঙ্কটা করতে পারবো না, এখানে উনার উদ্দীপকটা ভুলে দেয় নাই। সিস্টেমে তাপ শক্তি ধীরে ধীরে সরবরাহ করা হলে সিস্টেম করতে সম্পাদক কাজ কত হবে, এটাও মিসিং, এখানে আমাদের উদ্দীপকটা দেওয়া হয় নাই, ঠিক আছে, উদ্দীপকটা আসে নাই। আচ্ছা, পরের প্রশ্নটা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো আমরা লাস্ট ক্লাসে এটা পড়ছিলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বেসিকই পড়ছিলাম যে রুদ্ধতাপীয় বইলা দিলে ডি কিউ এর মানটা শূন্য, ঠিক আছে, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডি ইউ এর মানটা শূন্য, এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে ডি কিউ এর মানটা শূন্য কখন হয়, রুদ্ধ তাপীয় বলে দিলে, হ্যাঁ। আর ডি ইউ ঢাকা ইউনিভার্সিটি কখন শূন্য হয়, যখন সমষ্ণ বলে দিবে। তাহলে এই প্রশ্নটার উত্তরটা কি দাঁড়াচ্ছে, এখানে খেয়াল করে দেখো আমাদের ডি কিউ ইকুয়াল 0 দাঁড়াচ্ছে, আর ডি কিউ ইকুয়াল 0 তো অপশনই নাই, গেলাম বিপদে পড়া, সমস্যা নাই, আমাদের এন্ট্রপিতেও আছে। তো এন্ট্রপি ফর্মুলা কি, ডিএস সমান সমান ডিকিউ বাই টি। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তোমার ডিকিউ মান 0, তাহলে উপরে 0 নিচে টি কত হবে, 0 হবে। এইটা কিন্তু অপশনে আছে, ডিএস মানে এন্ট্রপি পরিবর্তন। সো উত্তরটা কি হবে, অপশন এ। পরের প্রশ্ন, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলে পাঠের দ্বিগুণ হয়? তো এই ওটা তোমাকে অঙ্ক করতে হবে, এটা তোমাকে অঙ্ক করতে হবে। তো চলো আমরা শুরু করে ফেলি 15 নম্বর অঙ্ক। তো আমরা ফর্মুলা কি জানি, যে C/5 সমান সমান F - 32/9। তো ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে, তার মানে F = 2 × C, ঠিক আছে। আমি যে বলছিলাম এগুলো বোঝার টেকনিকটা কি, যার শেষে র থাকবে তার সাথে সংজ্ঞাটা হয়। দ্বিগুণ বলছে 2 লিখছি, সেলসিয়াস স্কেলের রটা কার সাথে, সেলসিয়াসের সাথে, তাহলে F = 2C, তাহলে F = 2C বসাই দাও। তার মানে C/5 সমান সমান F = কত, 2C, 2C - 32/9, ঠিক আছে। এখন কোনাগুনি গুণ করে দিবা, তাহলে কোনাগুনি গুণ করলে 5 × 2 = 10, 10C - 5 × 10 0 হয় থেকে 1, 15 কত 16, হ্যাঁ, সমান সমান কত 9C। তারপর এখানে 10C, এখানে 9C, এই পাশ থেকে এই পাশে নিয়ে আসো, তাহলে C সমান সমান 160। তার মানে আমার উত্তরটা আসছে 160। এখন এটা সেলসিয়াসে, খেয়াল করো স্যারে চাইছে ফারেনহাইট স্কেল,
আমি যেটা বের করছি সেটা সেলসিয়াসে, সেলসিয়াস। এখানে অনেকে যে কাজটা করে অনেক উত্তর 160 দাগায় দিয়ে আসবে, আমি বের করছি সেলসিয়াসে, বাট স্যারে চাইছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, তো তোমাকে এই মানটা এখানে বসায় নিতে হবে। তাহলে তাহলে কত হবে 2 ইন্টু 160, উত্তরটা হবে 320। এখন আমরা একটু প্রশ্নের অপশনের দিকে তাকাই। এই যে অপশনগুলা এখানে কোনোটাতেই 320 নাই। এখানে প্রশ্নকর্তা যে স্যার, স্যার হচ্ছে যে বরিশাল বোর্ডে যে স্যারটা প্রশ্ন করছেন উনি একটু ভুল করছেন। উনি নিজে এতটুকু অঙ্ক করছে পুরো চিন্তা করে নাই, আরে এটা তো ফারেনহাইট স্কেলের কথা বলছে, উনি অপশনে 160 দিছে, খেয়াল করো। তো অনেক পোলাপাইন দেদার সেটা উত্তর 160 দিয়ে আসছে, এটা উত্তর 160 হবে না। আমি যে 160 বের করছি এটা কোন স্কেলে? হ্যাঁ, এটা ফারেনহাইটে বের করছি, এটা তো সেলসিয়াসে বের করছি, তাহলে উত্তর কেমনে 160 হয়? প্রশ্নে বলছে ফারেনহাইট স্কেলে, ঠিক আছে? তো এর উত্তরটা হবে 320। এখন 320 তো অপশনে নাই, না থাকলে সেই ক্ষেত্রে এগুলোকে তোমাদেরকে বোনাস মার্ক দেওয়া হয়, সেগুলো না প্যারা খাওয়ার কিছু নাই, এগুলো না প্যারা খাওয়ার কিছু নাই, এগুলো বোর্ডে বোনাস মার্ক দেওয়া হয় যদি কোনো প্রশ্নের সঠিক উত্তর না থাকে। তুমি দাগাও বা না দাগাও সেটাকে তোমাকে বোনাস মার্ক হিসেবে দেওয়া হবে, ঠিক আছে? সেটা প্যারা নেওয়ার কিছু নেই, তুমি দাগাও বা না দাগাও তোমাকে বোনাস মার্ক দেওয়া হবে, বোর্ডের সিস্টেমটা এরকম। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে আসো, এন্ট্রপি সম্পর্কে কোনটি সত্য? হ্যাঁ, এন্ট্রপি সম্পর্কে কোনটি বলা যায়? পরম মান নির্ণয় করা যায় না, তারপর কি পরিবর্তন ধনাত্মক হতে পারে, পরিবর্তন ঋণাত্মক হতে পারে। খেয়াল করো, এন্ট্রপি কিন্তু পজিটিভও হয় নেগেটিভও হয়, আমরা লাস্ট ক্লাসে একটা অঙ্ক ছিল মনে করে দেখো, ওই যে একটা পুরো একটা সাইকেল ছিল, হ্যাঁ, দিয়ে ওখানে বলছিল যে এন্ট্রপি পরিবর্তন শূন্য হয় কিনা, আমি তখন অঙ্কটা কিন্তু বলে দিছিলাম যে তোমার এন্ট্রপি পরিবর্তন ডি এর সমান ডিকিউ বাই টি, এটা দিয়ে তোমরা হচ্ছে এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করবা, এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, ঠিক আছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি 2 3 দুইটা কিন্তু সত্য। এবার আসো, পরম মান নির্ণয় করা যায় না, এটাও আমরা শিখছি যে ওর কিন্তু একটা ফিক্স কিন্তু কোনো ভ্যালু থাকে না, ঠিক আছে? ওরে একবারে সবার জন্য যে একটা ফিক্স একটা ভ্যালু সেরকম কিন্তু থাকে না। ওকে, সো পরমাণু কিন্তু নির্ণয় করা যায় না। তাহলে অপশনে কি 1 2 2 3 1 3 1 2 3, তারপর উত্তরটা কি দাঁড়াবে? উত্তরটা দাঁড়াবে হচ্ছে 1 2 3। এরপরের প্রশ্নটা হচ্ছে -8 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত একটি হিমায়ক, হিমায়ক মানে কি? রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর কার্যকৃত সহগ কত? এটা এখন তোমরা করবে, আমি করবো না। কেওপি, তাড়াতাড়ি করো করো করো, তাড়াতাড়ি করে ফেলো, করে তাড়াতাড়ি কমেন্ট উত্তর জানাও, এটার উত্তরটা তাড়াতাড়ি কমেন্ট উত্তর জানা ফেলো। এটা আমি করলে হবেই না এটা, তাহলে তো তোমরা রাফি ভাইয়ের স্টুডেন্টই হইলে না। ইহা তাড়াতাড়ি করে ফেলো, গতকালকে একটা রুল শিখাইছি, কেওপির ম্যাথ, এইটাই যে সেলসিয়াস নিয়ে অঙ্ক করবি, যাবজ্জীব কারাদণ্ড নাই, ফাঁসি, ফাঁসির দিয়ে দেওয়া হবে একবারে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো 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 চলো, সময় নাই। -7 ডিগ্রি সেন্টিগ্রেড ও -27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হিমায়কের সর্বোচ্চ কার্যকৃত সহগ কত? চলো চলো বলে ফেলো, দেখি কার আজকে যাবজ্জীবন কারাদণ্ড দিব। দিয়া বলতেছে 7.57, ঝুম 7.57, নিম্মা সবাই 7.57 বলতেছো। আচ্ছা একটু জুম করেন ভাইয়া, লও জুম করলাম। তুমি তুমি ফোনটা ঘুরাও, ঘুরাইলে আচ্ছা ঠিক আছে, আমার তোমাদের কমেন্ট চোখে পড়ছে এখন যে জুম করার ব্যাপারটা, আমি জুম করে এখন পড়াবো, সমস্যা নেই। আচ্ছা, এই অনেকে দেখি এই, আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা একটু চেক করে দেখি আসলে তোমাদের এটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা। তো ফর্মুলা কি? একটা শর্টকাট আছে, মানে এত বুঝাবুঝির কিছু নেই, তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম শর্টকাটটা হইতাছে উপরে হয় ছোট মান, নিচে হয় বড় মাইনাস ছোট, শেষ, এটাই শর্টকাট, এত পড়ার কিছুই নেই। রেফ্রিজারেটর ম্যাথে কোনো প্যাচ থাকে না, সরাসরি অঙ্ক হয়। তো দেখো কি বলছে, -8 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত একটি হিমায়কের সর্বোচ্চ কার্যকৃত সহগ কত? উপরে হয় ছোট মান, নিচে হয় বড় মাইনাস ছোট মান। এখন এইটার মধ্যে আগে তোমাকে কেলভিনে কনভার্ট করতে হবে, এই দুইটাকে কেলভিনে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড এটা যদি তুমি কেলভিনে কনভার্ট করো 300 হয়, আর -8 ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে যদি তুমি কেলভিনে কনভার্ট করো 273 কে তুমি যদি 8 বিয়োগ করে দাও তাহলে তোমার কত দাঁড়ায়? 265 দাঁড়ায়। তাহলে এটা কত? 265। তো আমি চোরা টেকনিক কি শিখাইছিলাম? চোরা টেকনিক হচ্ছে উপরে হয় ছোট মান, মানে উপরে হবে 265, নিচে হবে বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট, ঠিক আছে? তো বড়টা হলো 300, ছোট হলো 265, বিয়োগ করে দাও, তাহলে 300 - 265 করলে কত হয়? 35 হয়।
শেষ, অঙ্ক শেষ। এরপরে এটা তো আর হাতে হাতে করবা না, তোমার হাতে তো ক্যালকুলেটর আছে। হ্যাঁ, তো ক্যালকুলেটর দিয়ে হচ্ছে তোমরা করে দেখবা যেটা অ্যাকচুয়ালি কত আসে, ঠিক আছে? আচ্ছা, উপরে হবে ছোট মান, নিচে হবে বড় মাইনাস ছোট মান। একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 60% যদি তার তাপগ্রাহকের তাপমাত্রা 17 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তবে উচ্ছের তাপমাত্রা কত? খুবই সহজ একটা কোশ্চেন, করতে থাকো, আমিও করতে থাকি, তোমরাও করতে থাকো। তো ইটার মানটা দিয়ে দিছে 0.6, ঠিক আছে? একটু শর্টকাটে করার চেষ্টা করবা, মানে তোমরা খালি শর্টকাট খুঁজো ভাই, শর্টকাট মানে জিনিসগুলো হচ্ছে তোমার ক্যালকুলেশনই তোমাকে শর্টকাট তৈরি করে দিবে। হ্যাঁ, ফর্মুলা শর্টকাট মনে থাকবে না, এখন শিখবা এখন মনে থাকবে, বাট যখন একসাথে সব শিখবা ভুলে যাবা। চেষ্টা করবা এক লাইন খাতায় এক লাইন মাথায়, এই ফর্মুলাটা এক লাইন খাতায় এক লাইন মাথায়, সব লাইন খাতায় লিখবা না, মাথা মাথায় করবা। যেমন দক্ষতা 60% আমরা 0.6 লিখতে পারি। কি বলছে? তাপগ্রাহকের তাপমাত্রা 17 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত? 290। তো আমরা ফর্মুলা কি জানি? 1 মাইনাস T2। অনেকে কি করে প্রশ্নের মধ্যে সূত্র লেখে, আরে ভাই সূত্র কি লেখা লিখবি? হ্যাঁ, ডাইরেক্ট ফর্মুলা, ডাইরেক্ট মানে ফর্মুলার মধ্যে মান বসানো। তার উপরে কি হবে? 1 মাইনাস T2, T2 মান কত? 290, T2 বাই T1। এখান থেকে T1 কিভাবে আমরা শর্টকাটে বের করতে পারি? দেখো এখানে শর্টকাট কিছুই নেই, তোমাকে এই পাশে পাশ থেকে মাথায় মাথায় করতে হবে। তো তুমি খাতা যদি লিখো 290 বাই T1 সমান সমান 1 মাইনাস 0.6, তাহলে তো বোকামি হয়ে গেল। মাথায় মাথায় করো, এই পুরো জিনিসটাকে ডান থেকে বামে মাথায় মাথায় নিয়ে আসো, তাহলে উপরে থাকবে 290, নিচে থাকবে T1। তোমাদেরকে কিন্তু আমি ফার্স্ট ক্লাসে একটা সিরিজের কথা বলছিলাম, মনে আছে তোমাদের? কুইন্স গ্যাম্বিট, একটা সিরিজের কথা বলছিলাম। এই সিরিজে কি ছিল, যে একজন মেয়ে ছিল, ও কিন্তু আসলে গ্র্যান্ড মাস্টার পুরো ওয়ার্ল্ডের, মাত্র 16 বছরে গ্র্যান্ড মাস্টার হয়ে গেছিল। ও কিন্তু যখন ঘুমাইতো রাতে, ঘুমানোর আগে শুয়ে শুয়ে ওই দাবার জিনিসগুলো চিন্তা করতো, একা একা গেম খেলতো, ওর সামনে কোনো দাবা নাই, ও চিন্তা করে 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 দাবা খেলতো। চিন্তা করা যায়? তোমরা এত কিছু তো পারবা না, বা আমরা এত কিছু তো পারবো না। আমরা হচ্ছে এই ক্যালকুলেশন গুলো মাথায় মাথায় করবো, একবারে মাথায় মাথায়, তাহলে ব্রেনের স্পিডটা বাড়বে, প্রসেসরটা বাড়বে, প্রসেসিং স্পিডটা বাড়বে। দেখো 290 বাই T1 কে তুমি বামে নিচ্ছো, উপরে 290 নিচে T1, খাতা লেখার কোনো দরকার নাই, আমি দেখাচ্ছি। 0.6 কে তুমি ডানে নিয়ে যাও, তাহলে এখানে 1 ছিল, এখানে 0.6 মাইনাস হবে, তার মানে 0.4। এটাও খাতাতে লেখার দরকার নাই, এটা মাথায় রাখো। তার মানে বাম পাশে হলো 290 বাই T1, আর ডান পাশে কি 0.4। একটা লাইন খালি খাতায় লিখবা, সেটা কি মানে এটা তোমার মাথায় থাকবে, এটা তোমার, আমি লিখি না, তোমার মাথায় কি থাকবে সেটাই তো বুঝবা না। এটা তোমার মাথায় থাকবে, এটা খাতা লিখা যাবে না। হ্যাঁ, এটা খাতা লিখবা না, এটা মাথায় রাখবা। তা লিখবাটা কি খাতায়? কিছু তো লিখা লাগবে, যে T1 সমান সমান 290 ভাগ 0.4, বা এটা না লিখলেও হয়, এটা ক্যালকুলেটর ডাইরেক্ট বসানো যায়। হ্যাঁ, এই যে এটাকে এখানে নিবে, এটাকে এখানে নিবে, এটা মাথা মাথা করা সম্ভব, এটাকে এত আহামরি কিছু ভাবার প্রয়োজন নাই। চেষ্টা করো, তোমরা চেষ্টা করো না দেখা অসম্ভব মনে হচ্ছে যে এটা বা এটা ওটা ব্রিলিয়েন্ট পোলাপেন পাবে, আমার দেওয়া হবে না, তোমার দেওয়া হবে। তুমি এভাবে প্র্যাকটিস করো নাই, তুমি চিন্তা করো নাই যে এভাবে করা যায়, এই জন্য আসলে তুমি পারো না বলে তোমার মনে হয়। যাই হোক, ক্যালকুলেটর হাতে নাও, আমি আর করবো না। 290 কে তোমরা 0.4 দিয়ে ভাগ করো, যে উত্তরটা বের হবে এটা কেলভিনে বের হবে। ওটা কিসে বের হবে? কেলভিনে। এখন তোমাকে যে কাজটা করা লাগবে সেটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করা লাগবে, ঠিক আছে? কিভাবে করবা? 273 দিয়ে বিয়োগ করে দিবা। তো ভাই আমরা এইচএসসি স্ট্যান্ডার্ড পড়াশোনা করতেছি, এর জন্য আমি ক্যালকুলেশন নিয়ে কোনো ঝামেলা করতেছি না, তোমাদের ক্যালকুলেটর নিয়ে ডাইরেক্ট বসায় দাও। যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমাদেরকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু হ্যাকস শিখাই দিব। যেমন এই অঙ্কটা, এটা ঢাবিতে আসলে কি করবা? এটা কি ক্যালকুলেটর দিয়ে করবা? না, আমার কিন্তু আসলে ভিডিও আছে, তোমরা জানো কি না? তোমরা যদি ইউটিউবে ক্যালকুলেশন হ্যাকস উইথ রাফি এটা লিখে যদি তোমরা ইউটিউবে সার্চ দাও, তাহলে দেখবা 8টা ভিডিও আছে, 8টা ভিডিও তোমরা পাবা, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু দেখাই দিই, তোমরা এগুলো বাসায় দেখে নিবা। হ্যাঁ, একটু অ্যাডভান্স এখন হতেই কিছুটা অ্যাডভান্স প্রিপারেশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা এগুলো দেখে নিতে পারো। তোমাদেরকে দেখাই ক্যালকুলেশন হ্যাকস উইথ রাফি, এটা তোমরা কোথায় পাবা? ব্যাটলস অফ ডায়নামিক্স চ্যানেল আছে। হ্যাঁ, তোমাদেরকে দেখাই ব্যাটলস অফ ডায়নামিক্স, ব্যাটলস অফ বায়োলজি না, ব্যাটলস অফ ডায়নামিক্স, এই চ্যানেলটা ঢুকবা। এই চ্যানেলে ঢোকার পর এই যে প্লেলিস্ট অপশনে যাবা, গেলেই একটুখানি এদিকে খুঁজতে পাবা, এই যে হ্যান্ড ক্যালকুলেশন হ্যাকস উইথ রাফি। দেখো এই যে প্লেলিস্টটা আছে, এই প্লেলিস্টের যে ভিডিওগুলো তোমরা দেখে নিবা। হ্যাঁ, ভিডিওগুলো দেখো, হেডিং কি? রুট এবং দশমিকে বড় বড় মান একসাথে থাকলে ক্যালকুলেশন, তারপরে হচ্ছে 15 সেকেন্ডের মধ্যে পিএইচ এর মান নির্ণয়, ফ্যারাডের সূত্রে বড় বড় ম্যাথ, অ্যাভোগাড্রোর সংখ্যা রিলেটেড বিশাল বড় 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 ক্যালকুলেশনকে আমি অল্প কয়েক সেকেন্ডের মধ্যে নিয়ে আসছি, ঠিক আছে? নিকটতম মান অপশন টেস্ট খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, বিশেষ করে ম্যাথে। তোমাদের যে হায়ার ম্যাথে কিন্তু অনেক অঙ্ক অপশন টেস্ট করে করা যায়। হ্যাঁ, এমসিকিউ তো যে কোনো বড় বর্গমূল সলভ করার ট্রিক, তারপরে কেপি গুলো কেসি আর টু দি পাওয়ার ডেলেন, এইসব অঙ্কগুলো হাতে হাতে করা যায়,
ঠিক আছে। এই যে ক্যালকুলেশনে যে বড় বড় যে বর্গমূল আছে তোমাদেরকে যদি একটু দেখাই, এগুলো অ্যাকচুয়ালি পুরান ভিডিও। এখন পুরান ভিডিও হলেও ভাই জিনিস তো সবসময় কাজে লাগবে। এই যে আমি দেখো একটা অঙ্ক করাইছি √/gm/r, এগুলো জীবনও তোমরা হাতে করার সাহস করতে পারবা? হ্যাঁ, পারবা না। কিন্তু এগুলা কিন্তু আসছে, এটা কিন্তু এটা দেখো কোথায় আসছে, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 সালে আসছে। তো এইগুলো ঝামেলা, হ্যাঁ অ্যাডমিশনে দেখবা অনেক ঝামেলা প্রশ্ন আসে এই বিভিন্ন ভার্সিটিতে। তো আস্তে আস্তে কিছু ভার্সিটি ভালো হয়ে গেছে, একটু আগে দুষ্টু ছিল এখন ভালো হয়ে গেছে, বাট এখনো কিছু ভার্সিটি খুবই দুষ্টু রয়ে গেছে, বিশেষ করে জাহাঙ্গীরনগর। ভাই বিশ্বাস করে এই ভার্সিটি প্রশ্ন দেখলে আমার মন মেজাজ গরম হয়ে যায়। জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেখলে মন মেজাজ গরম হয়, কারণ হলো একটা ক্যালকুলেশন, এমন ক্যালকুলেশন দিবে, ক্যালকুলেটর লাগবে। বিশেষ করে এইবার তো ভাই সবকিছু পার হয়ে গেছে জিএসটির প্রশ্ন। তোমরা এবার জিএসটি প্রশ্ন দেখছো? এবার জিএসটি প্রশ্ন আমার মেজাজ তীব্র লেভেলে নিয়ে গেছে, এমন ক্যালকুলেশন দিছে সব কটাতে তোমার ক্যালকুলেটর লাগে। বুয়েটের প্রশ্ন ডিরেক্ট তুলে দিছে। আচ্ছা যাই হোক, তোমরা এটা 19 নাম্বারটা পড়ো দেখি। ও, আমরা হচ্ছে এখন পরবর্তী প্রশ্নে চলে যাবো যে গামা সমান সমান 5/3 এর জন্য কোনটি সঠিক। এখন আমাকে তো অপশন আগে দেখা লাগবে, অপশন না দেখলে তো এই অঙ্ক সলভ করতে পারবে না। তো অপশন যদি আমরা একটু দেখি, যে সিপির সাথে সিভি এবং আর এর সম্পর্ক। তো চলো আমরা আগে সিপির সাথে সিভি এবং আর এর সম্পর্কটা শিখে আসি। তো ফার্স্ট অফ অল ফর্মুলা কি? ফর্মুলা আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম যে সিপি ডিভাইডেড বাই সিভি সমান সমান গামা, এটা আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম। তো স্যারে গামার মান দিয়ে দিছে 5/3, তাহলে বসায় দাও, 5/3 বসায় দাও। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো, যে সিপি বাই সিবি সমান সমান 5/3, এটা রেখা দাও, এমনি রেখা দাও। এবার আর এর সাথে সম্পর্ক, আর এর সাথে একটা সম্পর্ক আছে যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এটা একটা ফর্মুলা, ঠিক আছে। তো এখন তুমি এইখান থেকে একটা ডাটা নিয়ে বসাই দিবা, এখান থেকে যে কোনো একটা ডাটা নিয়ে এখানে বসাই দিবা, ঠিক আছে। আর এর মান তো আমরা মুখস্থ জানি 8.314, বাট অপশনে কিন্তু আর এর মানকে দেখো, অপশনে আর এর মানকে আর হিসেবে রেখে দিচ্ছে। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে কয়েক ধরনের ম্যাথ করব, যে কি কি টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে, সব টাইপের আমরা জানার চেষ্টা করব। প্রথমত হলো এখান থেকে তুমি সিপি বের করবা, এখান থেকে ধরো তুমি সিপি বের করলে, সিপি সমান সমান কত দাঁড়ায়, 5/3 ইন্টু সিভি, ঠিক আছে, 5/3 ইন্টু সিভি। তাহলে তুমি এখন সিপির মানটা এখানে বসায় দাও, তো কত দাঁড়ায় 5/3, এই যে সিভি যে থাকতেছে, হ্যাঁ এই যে সিভি যে থাকতেছে, এটা কিন্তু তুমি মাথায় মাথায় করবা, এই লাইন থেকে এই লাইন, এটা মাথায় মাথায়, এটা খাতা লেখা যাবে না, সময় নেই। তুমি লিখতে খাতা লিখবা কোনটা, খাতা লিখবা যে সিবি কমন নেওয়ার পর কত থাকে, সিবি কমন নেওয়ার পর থাকে 5/3 - 1, 5/3 - 1 মানে কিন্তু 2/3, ঠিক আছে। সো এর মাধ্যমে কিন্তু খেয়াল করো তোমার অঙ্কটা শেষ। তাহলে সিবি সমান সমান কত আসতেছে, সিবি সমান সমান আসতেছে 3r ডিভাইডেড বাই 2। তো এখন এটা অপশনে আছে কিনা আমি জানি না, আমি শিখাই দিলাম, এটা একটা ম্যাথ, এটা একটা ম্যাথ, ঠিক আছে, এটাকে আমি বক্স করে দিই, এটা হচ্ছে একটা ম্যাথ, এই যে এতটুকু। আজকে বোর্ডে ভূতে ধরছে। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, এটা আমাদের একটা আনসার হয়ে গেল, চতুর্ভুজ হচ্ছে না, এটা দিয়ে চতুর্ভুজ করে, বাট আমি চাপ দিচ্ছি হচ্ছে না কেন জানি। আচ্ছা যাই হোক, তো আমি চতুর্ভুজের দরকার নেই, একটু একটু সুন্দর করে চতুর্ভুজ করতে চেয়েছিলাম। যাই হোক, একটু অপশনে আজকে একটু ঝামেলা করতেছে। আমরা এখন চলে যাব হচ্ছে অন্য টাইপের ম্যাথে, মানে কি, এটা ধরো কেস 1, এটা হচ্ছে কেস 1, এখন চলে যাব কেস 2। কেস 2 হইতে পারে তোমার ধরো সিপি নির্ণয় করবা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি সিবি কে এখান থেকে নিয়ে আসতে পারো, এখান থেকে আমরা সিবি কে কত লিখতে পারি, 3/5 ইন্টু সিপি লিখতে পারি, ঠিক আছে। তো সিবির মানটা এখন তুমি বসায় দিবা, হ্যাঁ এই সিবির মানটা এখানে বসায় দিবা, তাহলে কি দাঁড়ায়, সিপি মাইনাস সিবির মান কত, 3/5 সিপি। ওকে, যে বললাম মাথা মাথায় করবা, যে তুমি সিপি মনে মনে কমন নিবা, 1 - 3/5 হবে, 1 - 3/5 মানে কত, 2/5, তার মানে সিপি ইন্টু 2/5 ইজ ইকুয়াল টু কত, আর। তাহলে সিপি সমান সমান কত হবে, 5r/5r/, এইটাও একটা টাইপের ম্যাথ। এখন তুমি তো জানো না কোনটা পরীক্ষা আসবে, আমি সবগুলো শিখাই দিচ্ছি, ঠিক আছে, সবগুলো শিখাই দিচ্ছি। তো চলো আমরা একটু অপশন দেখি, অপশন দেখলে বোঝা যাবে। যেমন হচ্ছে এখানে সিবিটা দিছে, সিবিটা দিছে, সিবিটা দিছে, সিবিটা দিছে, তো আমরা 3/2 আর
একটু আগে না বাইর করছিলাম, কত জানি বাইর করছিলাম, এই যে এটা 3/2r ছিল, বুঝা ফেলছি দেখি, সিবি সমান সমান 3/2r, এই যে এটা আমি বাইর করছিলাম, এটা মিলছে। আর সিপির ক্ষেত্রে যদি তুমি কল্পনা করো 5/2r, সিপি যদি বলো তাহলে 5/2r, এখন সিপি ওনারা 5/3 লিখছে, এটা ভুল, এটা 5/2 হবে, ঠিক আছে। সো এটা মিথ্যা, আর সিবিটা তো আমরা ডাইরেক্ট বের করছি 3/2, সো এটার সাথে সত্য। পরের প্রশ্ন আসো, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে গামার মানটা কত? এটা মুখস্থ মান। দেখো ভাইয়া, অনেক জায়গায় দেখবা একটু কন্ট্রোভার্সারি আছে, এই প্রশ্ন নিয়ে একটু ঝামেলা আছে, এটা অনেকে অনেক ধরনের উত্তর দেওয়ার চেষ্টা করে, আমি ব্যাখ্যা দিই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে হিলিয়াম, নিয়ন, এগুলো তোমরা সবাই জানো 1.67। তারপর দ্বিপারমাণবিক যারা আছে অক্সিজেন, নাইট্রোজেন, হ্যাঁ, হাইড্রোজেন, এরা কিন্তু হচ্ছে কত 1.4। তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এরা কিন্তু 1.33। তবে একটা জিনিস, একটা অবজেকশন উঠছিল যে কার্বন ডাইঅক্সাইডের নাকি 1.4। এটা কেন বলা হয়েছে? কার্বন ডাইঅক্সাইডে তো সরলরৈখিক, তো সরলরৈখিক দেখে অনেকে ভাবছে যে এটা নাকি এদের মতো আচরণ করবে, বাট অ্যাকচুয়ালি না। আমি এই জিনিসটা নিয়ে অনেক অবজেকশন পাইছিলাম যে ভাই এটা কনফিউশন পাইছিলাম, ভাই এটা উত্তর কি হবে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে। এটা নিয়ে আমি লিটারেলি রিসার্চ করছি, মানে গুগল, ইউটিউব, তোমার সবকিছু ঘাটছি, তারপরে হচ্ছে তোমার বাইজু, হ্যাঁ, ইন্ডিয়ান বিভিন্ন বই পড়ছি, সব তো ম্যাক্সিমাম জায়গাগুলোতে ইন্ডিয়ান রাইটারদের মতে এটা উত্তরটা আসলে 1.33, ঠিক আছে। কিছু কিছু জায়গা 1.4 দেওয়া আছে, বাট ম্যাক্সিমাম জায়গায় যদি তুমি বলো, যদি তুমি মেজরিটির কথা চিন্তা করো, এটা 1.33 বলা হয়। এখানে এইসব সরলরেখার কোনো প্রভাব পড়ে না, তো এটা উত্তরটা কিন্তু হবে 1.33, ঠিক আছে। তোমরা রিসেন্টলি তোমরা দেখবা তোমাদের বিভিন্ন কোচিং সেন্টার বা তারা কিন্তু অনেক 1.4 বলবে, বাট একটু যদি ঘাটাঘাটি করো, বিভিন্ন ইন্ডিয়ান রাইটারের বই পড়ো, দেখবা 1.33 আছে। নিচের কোন পদার্থে রোদের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক? এটা এই চ্যাপ্টারের প্রশ্নই না, এখানে এসে পড়ছে। তো তোমার রোদের উষ্ণতা গুণাঙ্ক আমরা পড়ে ফেলি। দেখো, যারা সেমিকন্ডাক্টর তাদের রোদের উষ্ণতা গুণাঙ্কটা ঋণাত্মক হয়ে থাকে, ঠিক আছে। সেমিকন্ডাক্টর, তো এটা উত্তরটা হবে সেমিকন্ডাক্টর। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই প্রশ্নগুলোর মধ্যে সেমিকন্ডাক্টর কোনটা? অ্যালুমিনিয়াম কি সেমিকন্ডাক্টর? না, এটা সেমিকন্ডাক্টর না। সেমিকন্ডাক্টর কোন কোন চ্যাপ্টার আছে? হ্যাঁ, ওই যে 10ম চ্যাপ্টার সেকেন্ড পার্টে, যে তোমার হচ্ছে জার্মেনিয়াম, এটা একটা সেমিকন্ডাক্টর। আরে পাই গেছি ফার্স্টে। হ্যাঁ, ম্যাঙ্গানিজ কিন্তু সেমিকন্ডাক্টর না, টংস্টেন কিন্তু সেমিকন্ডাক্টর না, এগুলো হচ্ছে শুধু কন্ডাক্টর, ওটা সেমিকন্ডাক্টর না। বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা মুখস্থ আমরা জানি 1.33। বহু পারমাণবিক গ্যাসের জন্য কত ছিল বলো দেখি? 1.33। নিম্নলিখিত সমষ্ণ প্রক্রিয়ার শর্ত। দেখো, আমরা লাস্ট ক্লাসে কিন্তু পড়ছিলাম সমষ্ণ প্রক্রিয়ার শর্তগুলো, সমষ্ণর শর্তগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছি। নাম্বার 1, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির মানটা কত হয়? 0 হয়। তো ঢাকা ইউনিভার্সিটির মান 0 মানে কি? তোমাকে তাপমাত্রার পরিচয়টা দিয়ে দিছে, তাপমাত্রা স্থির থাকে। ঢাকা ইউনিভার্সিটির মান 0 মানে কি? তাপমাত্রার মানটা স্থির থাকে। 2 নম্বর জিনিসটা হচ্ছে তোমার ডিকিউর কিন্তু একটা ভ্যালু থাকে, তারপরে ডিকিউ নট ইকুয়াল টু 0। খেয়াল করো, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউর অবশ্যই একটা মান থাকবে, নট ইকুয়াল টু 0 মানে কি? মান থাকবে। তো এখন মান যদি না থাকে তাহলে কিন্তু সেটা সমষ্ণ হবে না, সেটা রুদ্ধতাপীয় হয়ে যাবে, ঠিক আছে। সো অবশ্যই হয় তোমার তাপ কি করতে হবে, দিতে হবে অথবা নিতে হবে। এটা আমরা পড়ছিলাম যে ডিকিউ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তার মানে হয় তোমাকে তাপ অপসারণ করতে হবে, না তো সরবরাহ করতে হবে। এটা মিনিংটা কি? তাপ যদি তুমি সরবরাহ করো তাহলে ডিকিউর একটা মান থাকবে পজিটিভ, যদি তুমি তাপ সরায় ফেলো ডিকিউর মান চলে যাবে, নেগেটিভ হয়ে যাবে। সো ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, হয় অপসারণ করবা নয়তো সরবরাহ করবা, আর বাকি সবগুলোতে ভুল অপশন দিয়ে দিছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটি দ্বিপরমাণু গ্যাসের চাপ তুমি 5% বৃদ্ধি করলে গ্যাসের আয়তন শতকরা কত কমবে? প্রশ্নটা বোঝার চেষ্টা করো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটি দ্বিপরমাণু গ্যাসের চাপ 5% বৃদ্ধি করলে, দেখো 5% বৃদ্ধি, এই শব্দটার একটা মিনিং আছে। 5% করা এক জিনিস আর 5% বৃদ্ধি করা এক জিনিস। ধরো তোমার কাছে হচ্ছে 400 টাকা আছে, ঠিক আছে। তো তোমার বাবা কি করলো, যে 5% বৃদ্ধি করে দিল। এখন যদি আমি কোশ্চেন করি তোমার কাছে কত টাকা আছে, তখন তুমি কেমনে করবা? 400 যোগ আগে যা টাকা ছিল সেটার 5%, ঠিক আছে। তার মানে 400 যোগ 400 গুণন 5/100, কাটাকাটি করলে 4 4 5 20, তোমার কাছে এখন 420 টাকা আছে। এইভাবে ক্যালকুলেশন গুলো করতে হয়, কোনো কিছু বৃদ্ধি বা এত পার্সেন্ট বললে কিন্তু অ্যাকচুয়ালি যোগ করে করে আগাইতে হয়। এটাও চলো আমরা করে ফেলি। তো আমি ধরি আদি চাপ, আমি ধরি, এটা এমনি বোঝানোর জন্য এসব বাংলা লিখতেছে, পরীক্ষা হলে কি তোমরা লিখবা ধরি আদি চাপ P1, এটা বোঝানোর জন্য আমি সব বাংলা লিখতেছি। তো আদি চাপ যদি P1 হয় তাহলে পরবর্তী চাপ কত হবে বলো দেখি? পরবর্তী চাপ ওনারা তো বলেই দিছে যে তুমি 5% বৃদ্ধি করো, তার মানে আদি চাপ P1, হ্যাঁ, তাহলে 5% ইন্টু P1, এটাই তো। তাহলে কত হবে? P1 প্লাস 0.05 P1। তাহলে আলটিমেটলি কত? আমি আগে বেসিক শিখাচ্ছি ভাই, শর্টকাট শিখাবো, সমস্যা নেই।
1.05 p1। তার মানে আদি চাপ যদি p1 হয়, পরবর্তী চাপ কত হবে? 1.05 p1। এটা শর্টকাট আছে, আমি দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এখন তোমাকে স্যার কি বের করতে বলছে? বলছে গ্যাসের আয়তন শতকরা কত কমবে। আমরা তো এটা জানি যে চাপ বাড়ালে আয়তন কমে। এখন কথা হলো ভাই, এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা ঝামেলা করে দিল। রুদ্ধতাপীয় প্রক্রিয়া গামা থাকে, গামা থাকলে ঝামেলা। তো দ্বিপরমাণু গ্যাস, এখানে দ্বিপরমাণু গ্যাস, দ্বিপরমাণু গ্যাস মানে কি? আমাদের গামার মানটা কিন্তু 1.4, এই দিয়ে দিয়েছে গামার মানটা 1.4। এখন তোমাকে স্যারে বের করতে বলছে কি আয়তনের শতকরা পরিবর্তন। এটা একটা দারুণ কোশ্চেন, এটা একটা জোশ ম্যাথ, মানে তোমাকে একটু নাড়াচাড়া দিবে আর কি। তো আমরা ফর্মুলা কি জানি বলো দেখি? ফর্মুলা হচ্ছে p1 v1 টু দা পাওয়ার গামা ইজ ইকুয়াল টু p2 v2 টু দা পাওয়ার গামা। স্যার বের করতে বলছে আয়তনের শতকরা কত কমবে, ঠিক আছে? আয়তনের কথা বলতেছে, তাহলে জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি যে তোমার এই ভি এর পার্ট গুলা একসাথে থাকবে, ঠিক আছে? এই পাশ থেকে তুমি ওই পাশে নিয়ে যাবা, এই পাশ থেকে পাশে নিয়ে গেলে কত হয়? p1 বাই p2 সমান সমান, তোমরা অনেকে ভাবতে পারো এত বড় অঙ্ক কেন, শর্টকাট শিখা মুরে ভাই, আগে বেসিক শিখো। হ্যাঁ, বাইরেটা ধরো রিটেনই আসছে, তখন কেমনে করবা? তখন শর্টকাটে করবা না, তখন কি হবে? v2 বাই v1 হোল টু দা পাওয়ার গামা। ওকে, আচ্ছা, তো স্যারে বলছে কি তোমার v2 বাই v1 বের করতে, তাই না? তাহলে এই গামাটাকে এই পাশ থেকে এই পাশে পাঠিয়ে দিতে হবে। তো পাওয়ার এক পাশ থেকে আরেক পাশে পাঠানো যায়, তবে সেক্ষেত্রে কি হয়, তুমি যদি এই পাশ থেকে পাশে পাঠাও সেটা নিচে ভাগাকারে চলে যায়, পাওয়ারের মধ্যে ভাগাকারে চলে যায়। সো v2 বাই v1 সমান সমান কত হবে? এই গামাকে যদি এই পাশ থেকে ওই পাশে নেই, তখন কি হবে? p1 বাই p2 হোল টু দা পাওয়ার 1 বাই গামা হয়ে যাবে। মানে গামাকে কিন্তু আমি ডান থেকে বামে নিছি, আসলে আমি ডান থেকে বামে নিছি, তখন সেটা 1 বাই গামা হয়ে গেছে। এখন তুমি ডাটাগুলো বসাই দিবা, এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না। তো যদি আমি ডাটাগুলো বসাই দিই, p1 কে p1 রাখলাম, আর p2 যেটা, p2 এর মানটা কত দেখো তো? p2 এর মানটা হচ্ছে 1.05 p1, p2 এর মানটা কত? 1.05 p1, p2 এর মানটা কত? 1.05 p1। এরপর উপরে কি করবা? 1 বাই গামা বসাই দিবা, ঠিক আছে? 1 বাই গামা, তাহলে p1 p1 কাটাকাটি, তাহলে উত্তরটা কি দাঁড়াইলো? 1 বাই 0.1 বাই 1.05 হোল টু দা পাওয়ার 1 বাই গামার মানটা কত? গামার মানটা ছিল 1.4। ঠিক আছে, এখন এত বড় ম্যাথ, হ্যাঁ, এবারে ক্যালকুলেটর করো, আমার কাছে তো ক্যালকুলেটর নাই, নিয়ে যেটা বের হবে এটাকে 100% করে নিবা, চালু চালু করে ফেলো। ও আছে তো ক্যালকুলেটর, ফোনই তো আছে, করো করো, তোমরা করো, আমিও করি। এরপর এটা শর্টকাট দেখা দিব, শর্টকাট মেথড দেখা দিব, এক লাইনে এটা করা যায়। এখন ভাই শুধু শর্টকাট শিখলে তো হবে না, বেসিক শিখা এরপরে শর্টকাট শিখতে হবে। ওকে, তো এটা আমি ক্যালকুলেটর এখন বসাবো, এটাকে পরে পার্সেন্টেজ করে নিতে হবে। 1 ভাগ 1.05 উপরে কত হবে? 1 বাই, আরে পাওয়ার টু দিলাম না, 1 ভাগ 1.05 হোল টু দ্য পাওয়ার 1 ভাগ 1.4। মোবাইল দিয়ে করা একটু টাফ, আমার আস্তে আস্তে হচ্ছে 96.57%, 96.57%, দেখো 96.57% আসছে আমার। এটা আমার কি বেরিয়েছে একটু ভালো মতো ভাবো তো? v2 ভাগ v1 বেরিয়েছে, এটা কিন্তু উত্তর না। এটা হচ্ছে কি যে তোমার পরবর্তী আয়তন পূর্ববর্তী আয়তনের কত গুণ, এটা বেরিয়েছে। এখন স্যারে চাইছে, একটু ভালো মতো পড়ো, স্যারে চাইছে যে কত আয়তন কমবে, মানে v2 মাইনাস v1 চাইছে স্যারে, কত আয়তন কমবে। হ্যাঁ, কম v1 মাইনাস v2 চাইছে স্যারে, কি চাইছে? কত আয়তন কমবে। আগে আগে তো আয়তন বেশি ছিল, তাই না? আগে আয়তন বেশি ছিল, পরে আয়তন কম। এখন তুমি বলতে পারো ভাই কেমনে বুঝলে? খুবই সিম্পল, তুমি চাপ বাড়াইতেছো, তাহলে তোমার আয়তন অবশ্যই কমবে, তারপর v1 টা বড়, তাহলে স্যারে v1 মাইনাস v2 বের করতে বলছে, ঠিক আছে? তাহলে v1 মাইনাস v2 কেমনে বের করবা? এই যে এটাকে কোনাগুনি গুণ দাও, v2 সমান সমান 96.57% v1, এটাকে এখানে বসাই দাও, 96.57% v1। v1 যদি আমরা কমন নেই, 1 মাইনাস 96.57%, হ্যাঁ, এটা একটু পার্সেন্টেজ তো, সেটা 100 হয়ে যাবে আর কি। 100 থেকে 96.57% বিয়োগ করো, 3.43 হবে, উত্তরটা হবে 3.43%, ঠিক আছে? সো উত্তরটা তোমার তাহলে কি দাঁড়াচ্ছে? 3.43%, ঠিক আছে? তাহলে উত্তরটা হবে 3.43%, এই যে অপশনে আছে, এই অপশন বি আছে। এবার এত কাহিনী না করে চলো শর্টকাটে করে ফেলি, সুপার শর্টকাট, শর্টকাট সুপার। দেখো কমবে বলে দিছে, মনে রাখবা কমবে বলে দিলে অবশ্যই 100% থেকে বিয়োগ করতে হয়, ঠিক আছে? তো এখন সুপার শর্টকাটটা হচ্ছে এরকম যে 100% মাইনাস মাইনাস, তুমি কি করবা দেখো, শর্টকাট আমি এখান থেকে নিয়ে আসবো, এত কিছু মুখস্থ রাখার দরকার নেই, শর্টকাটে এখান থেকে আসবে। যে দেখো উপরে আমাদের কি ছিল? 1 ছিল,
তো সুপার শর্টকাট উপরে 1ই থাকবে অলওয়েজ। নিচে 1.05, এটা কই থেকে আসছে বুঝাই দিতেছে। উপরে থাকবে 1, নিচে কি থাকবে? নিচে হচ্ছে এই যে এখানে যত পার্সেন্ট লেখা থাকবে না, তো 1 এর পরে তত হবে আর কি। যেমন হচ্ছে 5% থাকার কারণে 1.05%। এখন যদি এটা 6% হইতো 1.06 হইতো, যদি এটা 7% হইতো 1.07 হইতো, যদি এটা 30% হইতো তাহলে 1.30 হইতো। ক্লিয়ার? মানে সহজ বাংলা ভাষা কি, তোমাকে পার্সেন্টেজটাকে আগে দশমিকে কনভার্ট করতে হবে। হ্যাঁ, 5% কে দশমিকে কনভার্ট করলে তোমার কত হয়? 0 মানে 0.05 হয়। ওই 0.05 একের পরে বসাই দিবে, এটা চোরা টেকনিক। তারপর উপরে কি করবা? উপরে হচ্ছে 1 ভাগ গামা বসাই দিবা। গামার মানটা কত? 1.4। এই হচ্ছে তোমার সুপার শর্টকাট। তুমি এটা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে আর কি করা। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সুপার শর্টকাট। এখনো মনে মনে না রাখার সম্ভাবনাটাই বেশি, আমি নিজেও তো এটা মনে রাখতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাকে এবার ম্যাথ করে করে আগাইতে হবে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা লাইন খাতা করার কোনো দরকার নেই। আমি যদি এটা করতাম, আমি এই লাইন মাথায় করতাম, এই লাইন মাথায় করতাম, এই লাইনও মাথায় করতাম, বিশ্বাস করো আমি ডাইরেক্ট বসাই দিতাম। হ্যাঁ, মানে এখানে এখানে এতটুকু আমি ডাইরেক্ট বসাই দিতাম। এখন তোমাদেরও তো সেটা করতে হবে, সেটা করার জন্য এখন তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস কম হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তুমি এগুলো ধরতে পারবে না। ওকে, আচ্ছা আমরা এখন পরবর্তী প্রশ্নের দিকে যদি একটু ফোকাস করি। আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে? এন্ট্রপি বলতে কি বোঝায়? প্রশ্নটা হচ্ছে এন্ট্রপি বলতে কি বোঝায়। তো আমরা এন্ট্রপির সংজ্ঞা পড়ছিলাম লাস্ট ক্লাসে, যে এন্ট্রপি আসলে এক ধরনের বিশৃঙ্খলা। এটা কিন্তু বিশৃঙ্খলা বোঝায়। এন্ট্রপি বলতে আসলে বিশৃঙ্খলার পরিমাপকে বোঝায়। তারপর প্রশ্ন, নিচের কোন পদ্ধতিতে কাজের পরিমাণটা শূন্য হয়? মানে কাজ, কোনো ধরনের কাজই হয় না। আমরা অপশনগুলো পড়ি। স্থির আয়তন, স্থির চাপ, সমষ্ণ, রুদ্ধতাপীয়। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, আজকেও পড়ছি, ডিডব্লিউ সমান পিডিভি। হ্যাঁ, তো তুমি ডিডব্লিউ কে শূন্য বানাতে চাও, কখন সম্ভব? টি তো শূন্য হবে না, এটা তো স্থির ভ্যালু। ডিভি এর মান শূন্য হওয়া সম্ভব। তোমার যদি আয়তনের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ডিডব্লিউটা শূন্য হবে। তার মানে স্থির আয়তন প্রক্রিয়ায় তোমার কাজ শূন্য হবে। সো উত্তরটা কি হবে? স্থির আয়তন। 0°C তাপমাত্রা 40 গ্রাম বরফকে 0°C তাপমাত্রা 40 গ্রাম পানিতে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন করতে, আমি লাস্ট ক্লাসে পড়াইছি। হ্যাঁ, ওই যে 4টা ধাপ ছিল। তো এখানে ধাপ নাম্বার 1 কি? প্রথমে তোমাকে কি করতে হবে? সেটা বরফ ছিল, 0°C তাপমাত্রা, এটা বরফ ছিল। তো তোমাকে আগে বরফ গলাইতে হবে। তো বরফ গলাইতে হবে। সো কনসেপ্ট এরকম, 0°C তাপমাত্রার বরফ থেকে এটা রূপান্তরিত হবে 0°C তাপমাত্রা পানিতে, আগে পরিণত হবে পানিতে। ঠিক আছে? পরে ওই পানিটা তুমি কি করবা? 0°C তাপমাত্রা 40 গ্রাম পানিতে পরিণত করতে আর কিছু করা লাগবে না, এর দূরেই চেয়েছে স্যারে। স্যারে আর ওই টেম্পারেচার আর বাড়ায় নাই। তাহলে তো খুবই সহজ, এটা আমরা পড়ছিলাম, কিউ ইকুয়াল টু এমএলএফ, এটা আমরা পড়ছিলাম। হ্যাঁ, যদি স্যারে তাপ বের করতে বলতো। আর যদি স্যার তোমাকে এন্ট্রপি পরিবর্তন বের করতে বলে তাহলে ফর্মুলা কি? কিউ ইকুয়াল টু এমএলএফ বাই টি, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে? তো এমএলএফ এর মান হচ্ছে 336000। হ্যাঁ, এই এলএফ এর মান। আর এম এর মান তো স্যারে দিয়ে দিয়েছে 40 গ্রাম। 40 গ্রামকে তুমি কনভার্ট করো, 0.04 আসবে, 0.04। ঠিক আছে? এবার আসো টি, টেম্পারেচার হচ্ছে 0°C, বাট আমরা 273 বলবো। এখন ভাই এটা ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটরে এই পুরো মানটা বসায় দাও, সঠিক উত্তরটা পেয়ে যাবে। তারপরে প্রশ্নে যদি আমরা চলে যাই, এখানে স্যারে কি বলছে? সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে, এটা আমি লাস্ট ক্লাসে পড়াইছি। হ্যাঁ, কার্নো চক্রের সময় পড়াইছি, আর যখন সমষ্ণ পড়াইছিলাম তখনও দেখাইছিলাম। প্রথম কথা হলো সমষ্ণ, তার মানে এখানে কিন্তু কোনো অভ্যন্তর শক্তি পরিবর্তন হবে না। মানে সমষ্ণ বলে দিলেই কার কার মান শূন্য, ডি ইউ এর মানটা শূন্য, এবং সেটা কিন্তু স্থির তাপমাত্রা হয়ে যায়। আচ্ছা, তাহলে অপশন এ কিন্তু সত্য যে অভ্যন্তর শক্তির স্থির থাকে, ডি এর মান 0 মানে স্থির থাকে। ই একটা দ্রুত প্রক্রিয়া, মিথ্যা কথা, একটা ডাহা মিথ্যা কথা। এটা একটা স্লো প্রসেস, এটা কিন্তু কোনো দ্রুত প্রক্রিয়া না, এটা একটা স্লো প্রসেস। এটা সত্য, এটা মিথ্যা। কারণ আমি অনেক সময় যে কাজ করতাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি একটা চোরামি করতাম, সেটা হচ্ছে 2 নম্বর তো মিথ্যা। সো 2 যেখানে উত্তর নাই সেখানে আমি 3 নম্বর অপশনই পড়তাম না। দেখো 2 যেখানে উত্তর নেই সেখানে, দেখো এখানে 2 আছে, সো এটা বাতিল। এখানে 2 আছে, এটা বাতিল। এখানে 2 আছে, এটা বাতিল। সো উত্তর হবে অপশন সি। সো সেই ক্ষেত্রে তোমার কিন্তু অপশন সিটা পড়াই লাগবে না। ঠিক আছে? তাও আমরা চলো পড়ে ফেলি। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ এর কিন্তু মান থাকা লাগে। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ এর মান কিন্তু 0 হওয়া যাবে না। হ্যাঁ, নট ইকুয়াল টু 0 হবে। তো নট ইকুয়াল টু 0 কখন পসিবল? যখন তুমি একটা পাত্র, ধরো তুমি একটা টিনের কোটা নিলা। হ্যাঁ, তো টিনের কোটা তুমি কি করলো? নিচে মোমবাতি জ্বালাই দিলা, তাহলে কি হবে? টিনের কোটাটা গরম হবে, ভিতরে মুড়ি টুড়ি যাই থাকবে সেটা গরম হয়ে যাবে। এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে? আবার ধরো তুমি একটা ইলেকট্রিক ফ্লাস্ক নিলা, চা গরম রাখার জন্য যে ফ্লাস্ক, তুমি ভাই বাইরের থেকে গরম দিলেও বা বাইরের পরিবেশ কিন্তু কোনো প্রভাব পড়ে না, ভিতরে চাটা কিন্তু গরম গরমই থাকে। তুমি যদি বরফও যদি ফ্লাস্কের গায়ে লাগায় রাখো, লাভ নেই। হ্যাঁ, এটা কিন্তু তাপ কুপরিবাহী। সো আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি, তাপ কুপরিবাহী হইলে তার মধ্যে কিন্তু তাপের আদানও হবে না, তাপের প্রদানও হবে না। হ্যাঁ, তো তাপের যদি আদান প্রদান না হয়, তাপের আদান প্রদান না হলে তাপের
আদান প্রদান না হলে তখন আমরা কি বলবো? আমরা বলবো যে ডি কিউ এর মানটা শূন্য। আর ডি কিউ এর মান যদি শূন্য হয় তখন সে প্রক্রিয়াটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তখন সে প্রক্রিয়াটা কি প্রক্রিয়া হয়ে যাবে বলো তো ভাইয়া? তখন সে প্রক্রিয়াটা হয়ে যাবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে। আর যদি তোমার ধরো তাপের আদান, এটা 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 কখন পসিবল হয়েছে? তাপের আদান প্রদান হয় নাই কখন? যখন পাত্রটা কুপরিবাহী। কুপরিবাহী। ঠিক আছে। এখন ধরো পাত্রটা সুপরিবাহী। সুপরিবাহী যদি হয় তখন কি হবে? সুপরিবাহীর ক্ষেত্রে ডি কিউ এর কিন্তু মান শূন্য হয় না। হ্যাঁ, সেই প্রক্রিয়াকে আমরা বলবো সমষ্ণ প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়া ডি কিউ এর মানটা 0 হয়ে যাবে না। তাহলে আমরা তো পেয়ে গেলাম, তাই না, যে পাত্রের উপাদানটা কি হতে হবে? সুপরিবাহী হতে হবে। হ্যাঁ, সমষ্ণর ক্ষেত্রে তো সুপরিবাহী হতে হয়। তারপর বসে রুদ্রাপীয় প্রসারণে গ্যাসের শক্তির উৎসটা কি? কাজ করে না? গ্যাসের শক্তির উৎসটা কি? গ্যাসের শক্তির উৎসটা তার ইন্টারনাল এনার্জি। আমি দেখছি যে এই মাইকটা এখান থেকে ওইখানে নিয়ে গেছে, তার মানে খুব সম্ভবত মাইকের সমস্যা। লাস্ট ক্লাস ছিল তারে, তারা আসতেছে, ওদেরকে একটা অঙ্ক দিয়ে যায়। এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তিটাই হচ্ছে কি শক্তির উৎস। ঠিক আছে, তোমাদের একটা অঙ্ক দিই, নিচের কোন তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ হবে? তার মানে ডিউ এর কোনো মান নাই। ডিউ এর কোনো মান নাই কোথায়? সমষ্ণ প্রক্রিয়া। তোমাদের একটা অঙ্ক দিই, অঙ্ক দিয়ে আমি একটু 2 মিনিটের জন্য আসতেছি। অঙ্ক কই? অঙ্ক কই? আচ্ছা, এই গ্রাফ গুলোই করো। এই যে এই অঙ্ক, এই দুটো অঙ্ক করো। এই যে গ্রাফেরটা আর এইটা। ঠিক আছে, ইয়া ফোন রোটেট কইরা জুম করে নাও, দেখবা হবে। এই যে লও, এই দুইটা এখন ট্রাই করো। আচ্ছা ভাইয়া, এসে পড়ছি। দেখো, এখানে আমি তোমাদেরকে যে প্রশ্ন দুইটা দিয়ে গেলাম, তো প্রথম প্রশ্নটা কি? এখানে একটা গ্রাফ দিছে, গ্রাফ দিয়ে বলছে চিত্রে এবি লেখ চিত্রটি কি নির্দেশ করে? এবি, এবি খুঁজে বের করো তো। এবি কোনটা? এবি খুঁজে বের করো তো। এই যে এইটা হচ্ছে এবি। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এই যে দুইটা গ্রাফ, এই দুইটা গ্রাফের মধ্যে এটা কিন্তু স্লোলি নিচে নামতেছে। আমি যদি একটু অন্য কালার দিই সবচেয়ে ভালো হয়, লাল কালার দিলে ভালো হয়। দেখো, এই লাল কালারটা তাড়াতাড়ি নিচে নামতেছে। ঠিক আছে, আর হলুদ কালারটা আস্তে আস্তে নিচে নামতেছে। তাহলে এই যে লাল কালার যেটা আছে সেটা যেহেতু তাড়াতাড়ি নিচে নামতেছে, সেটাকে আমরা রুদ্ধতাপীয়। ঠিক আছে, তাড়াতাড়ি নামলে সেটা রুদ্ধতাপীয়, আস্তে আস্তে নামলে সেটা সমষ্ণ। তাহলে আমাদের এটা আনসারটা কি হবে বলো দেখি ভাইয়া? এটা আনসারটা হবে রুদ্ধতাপীয়। তারপর এখানে একটা প্রশ্ন, 20 মিটার পার সেকেন্ড বেগে বেগপ্রাপ্ত একটি সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে পরিণত হলো। খেয়াল করো, সমস্ত গতিশক্তি শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে তুমি গতিশক্তি বের করবা, ওইটাই হবে তাপের সমান। ঠিক আছে, আচ্ছা, তাপে পরিণত হলো। বুলেটের তাপমাত্রা সর্বোচ্চ কত বৃদ্ধি পাবে? খুব সুন্দর একটা কোশ্চেন, স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। ঠিক আছে, তো চলো আমরা 34 আমরা সলভ করে ফেলি। উনারাই বলে দিচ্ছে যে গতিশক্তি আর তাপ কিন্তু সমান হবে। হ্যাঁ, এই যে সম্পূর্ণ গতিশক্তিটাই তাপে পরিণত হলো। যদি বলে দিত 40%, তাহলে জাস্ট 40% গুণ করে দিতাম। তাহলে ইক এর মান কত হবে? হাফ এম বি স্কোয়ার। ইক এর ফর্মুলা কি? হাফ এম বি স্কোয়ার। আর কিউ এর ফর্মুলাটা কি? এম এস ডেল থিটা। তাহলে দুই পাশ থেকে এম এম কেটে দাও, এবং স্যার বের করতে বলছি কি? ভি। হ্যাঁ, তাহলে ভি স্কোয়ার 2 কে পাশে নিয়ে গেলে কত হয়? 2s ডেল থিটা। এই এটা হলি ক্রসে আসছে, এটা হলি ক্রসে আসছে, আমি দেখাবো তখন করাবো না। ঠিক আছে, এখন ভালো দেখে নাও, এটা হলি ক্রসে ডিরেক্ট আসছে এই ফর্মুলাটা। এই প্রশ্ন দিয়েই বলছে নিচের কোনটি সত্য, এখানে মান দেয় নাই, মান না দিয়ে হলি ক্রসে এই সূত্র দিয়ে দিচ্ছে। সো হলি ক্রসের একটা অঙ্ক হয়ে গেল। আমি করাবো আজকে, হলি ক্রসের অঙ্ক করাবো। ঠিক আছে, আমার তো আর করে দেওয়ার কোনো দরকার নাই। এখন সব মান বসায় দাও, এই যে এখানে 1.26 এখানে সব মান দিয়ে দিছে, বসায় দাও, উত্তর পাওয়া যাবে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন। তার আগে আমরা যে কিছু প্রশ্ন ব্যাক করে রাখে আসছিলাম সেগুলো চলো সলভ করি। অনেকক্ষণ তোমাদের মনে হয় আমি কমেন্ট দেখি না।
হ্যাঁ, আমি একটু কমেন্ট দেখি কোনটা কোনটা সলভ হলো। 27 পর্যন্ত সলভ হয়েছে, তারপর এই যে এখান থেকে 29 থেকে এটাও সলভ করেছিলাম, অভ্যন্তরীণ শক্তি বুঝছিলাম। ডিকিউর মান কখন শূন্য হয় এটাও সমস্যার ক্ষেত্রে এটাও বলছিলাম, এটাও হয়েছে, এটাও হয়েছে এই পেজ থেকে। ঠিক আছে, পরিবেশের সাথে শক্তি বিনিময় করতে পারে। আমি একটু তোমাদের কমেন্ট চেক করি কারো কোনো কিছু জিজ্ঞাসা বা কোনো সমস্যা আছে কিনা। হুম, গুড গুড গুড। হ্যাঁ হ্যাঁ, 10:30টার মধ্যে শেষ হয়ে যাবে তো। আমাদের ক্লাস তো বেশিক্ষণ হবে না। আচ্ছা দেখো, এখন থিওরিটিক্যালি একটু বেশি আছে, 10:30টা একটু 5-10 মিনিট বেশি হতে পারে। আচ্ছা দেখো, পরিবেশের সাথে শক্তি বিনিময় রাখতে পারে কোনটা? শক্তি বিনিময় মানে কি, যে তোমার কিউ হয় যাবে অথবা আসবে এরকম টাইপের। তো তোমার যখন সিস্টেমটা উন্মুক্ত থাকবে, খোলা থাকবে, তখনই তো তোমার শক্তি বিনিময় হবে, তাই না? তো তোমার সিস্টেম বিচ্ছিন্ন হলে তো হবে না, সেটা উন্মুক্ত হইতে হবে। তারপরে উন্মুক্ত হইতে হবে, উন্মুক্ত হইলেই সেটা কি করতে পারবে? শক্তি বিনিময় করতে পারবে। সেটা উত্তরটা কিন্তু অপশন 2 থাকতেছে। আচ্ছা, বদ্ধ সিস্টেম। আচ্ছা, বিচ্ছিন্ন মানে তো খোলা, বিচ্ছিন্ন মানে তো খোলা, সো এখানে আমি এটা এটা ক্রস দিচ্ছি কেন? ক্রস দিব তো বদ্ধটা আমাদের ক্রস দিব, এটা এটা হবে কারেক্ট। ঠিক আছে, সো এ নাম্বারটাও কারেক্ট, বি নাম্বারটাও কারেক্ট। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? 1 ও 2। উত্তরটা কি দাঁড়াবে? 1 ও 2। বদ্ধ সিস্টেম হলে সে কিন্তু শক্তি বিনিময় করতে পারবে না। নিচের কোন লেখটি একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় সম্প্রসারণকে প্রকাশ করে? দেখো, আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় সম্প্রসারণ জিনিসটা আসলে কি বুঝাইতেছে? রুদ্ধতাপীয় বলতে আমরা বলে থাকি যে গামা থাকবে, একটা গামা। তার মানে তুমি যখন হচ্ছে টেম্পারেচার সাথে প্রেসারের নর্মাল সমষ্ণজের বা নর্মাল ক্ষেত্রে যেগুলো ছিল পি এর সাথে টি এর সম্পর্কগুলো সমানুপাতিক ছিল, মানে ওই গ্রাফগুলো এরকম উঠে যেত। কিন্তু রুদ্ধতাপীয়র ক্ষেত্রে গ্রাফগুলা এই নর্মালি উপরে উঠবে না, সেগুলো লন আকারে উপরে উঠবে। মনে রাখবা, সমষ্ণর মানে মানে আমরা যেগুলো আগে শিখে আসি, সমষ্ণ না, এটা অ্যাকচুয়ালি কি কি জানি প্রক্রিয়া ছিল বলো দেখি? সম বি যদি ফিক্স থাকে সেটাকে আমরা কি জানি বলতাম? চাপের সূত্র। চাপের সূত্র বলতাম। ঠিক আছে, তো চাপের সূত্রে এখানে পি থাকতো, এখানে টি থাকতো, কোনো লন থাকতো না। কিন্তু যদি রুদ্ধতাপীয় বলে দেয় তখন কি হবে? লন হবে। এখানে একটা লন টি হবে, এখানে একটা লন পি হবে। দ্যাটস ইট। ঠিক আছে। আচ্ছা, তারপরে এগুলো তো আমরা সলভ করছি। নেক্সটে চলে যাই হলো এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ক্ষেত্রে পিভি লেখচিত্রের ছেদ বিন্দুতে ঢাল দয়ের অনুপাত কত? এই যে দেখো, আমরা দুইটা গ্রাফ আঁকি, এইটা একটা, এইটা একটা। হ্যাঁ, তো আমরা জানি যেটা খুব তাড়াতাড়ি নিচে নামে সেটা কিন্তু রুদ্ধতাপীয়, এটা একটু রুদ্ধতাপীয়, আর এটা কি সমষ্ণ। এখন এই যে ঠিক এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যে নামতাছে, এটা আসলে কার উপর ডিপেন্ড করে? গামার মানের উপর ডিপেন্ড করে। যার গামার মান বেশি তার সে কি হবে? তাড়াতাড়ি নিচে নামবে। তাহলে এই দুটার মধ্যে ওর গামার মানটা বেশি, সো আমরা এটা বলতে পারি যে সেটা গামার উপর ডিপেন্ড করে। সো অনুপাতটা আসলে গামা, অনুপাতটা আসলে কি? গামা। ঠিক আছে। আচ্ছা, নিচের কোন প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডব্লিউ হয়? এটা ইকুয়াল টু হয়, এটা আমরা পড়ছি যে যেটা সমষ্ণ প্রক্রিয়া, সেই সমষ্ণ প্রক্রিয়া কিন্তু অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয় না, ডিউ এর মানটা শূন্য হয়। ডি এর মান শূন্য হলে ডিকিউ আর ডিডব্লিউ কিন্তু সমান হয়ে যায়। সেটা উত্তরটা হবে সমষ্ণ প্রক্রিয়া। পরের প্রশ্ন, উন্মুক্ত সিস্টেমে, উন্মুক্ত সিস্টেম মানে কি? তোমার কিউ এর আদান প্রদান হবে, ডিকিউ এর মান পজিটিভ নেগেটিভ হতে পারে। তো বলছে উন্মুক্ত সিস্টেমে সিস্টেম ও পরিবেশের মধ্যে আদান প্রদান হয় কোনটি? যে তোমার ভিতর থেকে কিছু পরিমাণ ভর বাইরে চলে যেতে পারে, কিছু গ্যাস বাইরে চলে গেল, তো কিছু গ্যাস যখন বাইরে চলে যাবে সে এনার্জি নিয়ে বাইরে চলে যাবে। তো এখানে ভর এবং শক্তি দুইটারই কিন্তু কি হয়? আদান প্রদান হয়। তাহলে উত্তরটা কি হবে? ভর এবং শক্তি। উত্তরটা কি হবে? ভর এবং শক্তি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোন ভৌত রাশিটি স্থির থাকে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউ এর মান ফিক্সড। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কার মান ফিক্সড? ডিকিউ এর মান ফিক্সড। রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউ এর মান ফিক্সড। সো উত্তরটা কি হবে? ডিকিউ এর মান ফিক্সড। সো উত্তর হবে তাপ। তাপ তো অপশনে নাই, তাপ অপশন না থাকলে সমস্যা নেই, আমরা এটাও পড়ছি যে ডিএস সমান সমান ডিকিউ বাই টি। ঠিক আছে, সো ডিকিউ এর মান যদি 0 হয়, ডিএস এর মানও 0 হবে, তখন আমরা বলতে পারবো এন্ট্রপির পরিমাণটা কি হবে? স্থির থাকে। ঠিক আছে। আচ্ছা, অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি? সে কিন্তু আবার আগের জায়গায় ব্যাক করতে পারে না। সে তাহলে কি প্রক্রিয়া? একমুখী প্রক্রিয়া। আর প্রত্যাবর্তীটা আগে জায়গায় ব্যাক করতে পারে, তাহলে সেটা কি হবে? উভমুখী প্রক্রিয়া। ঠিক আছে, তো অপ্রত্যাবর্তী স্যারে বলছে সেটা একটা একমুখী, এটা কিন্তু সত্য। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। অপ্রত্যাবর্তীরা মানে একা একা হয়ে থাকে, স্বতঃস্ফূর্ত বলতে কি? স্পন্টেনিয়াস বলে থাকে আর কি। তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে। তো আমরা যদি অপশনগুলো দেখি, 1 2 1 3 2 3 1 2 3। আচ্ছা দেখো, অপ্রত্যাবর্তীরা কিন্তু অটোমেটিক হয়,
তোমার এত বেশি কিছুই করা লাগবে না। সো এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটাও সত্য। আমি একটু যেটা বললাম, তাপগতীয় সাম্যাবস্থা বজায় রাখে। দেখো অপ্রত্যাবর্তীরা তো সাম্যাবস্থা বজায় রাখে না, অপ্রত্যাবর্তীরা সাম্যাবস্থা বজায় রাখে না, প্রত্যাবর্তীরা সাম্যাবস্থা বজায় রাখে, যে ঘুরে আসে আবার আগের জায়গায় ব্যাক করে, সেটা সাম্যাবস্থা বজায় রাখে। বাট অপ্রত্যাবর্তীরা সাম্যাবস্থা বজায় রাখে না, সেটা মিথ্যা। উত্তর হবে 1 ও 2। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন যদি যাই, তাপগতিবিদ্যা প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপটা কি? প্রথম সূত্রটা হচ্ছে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস পিডিবি। এখন ডিইউ কে আবার কি লেখা যায়? এখানে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এদিকে অপশনের দিকে তাকাবো। অপশন দিকে যদি তাকাই, ডিডাব্লিউ এর পরিচয়টা ওনারা দিচ্ছে যে ডিডাব্লিউ, তো এটা আমাদের ডিডাব্লিউ ছিল। তাহলে পিডিবি যদি আমরা না লিখি, না লিখে যদি ডিডাব্লিউ লিখি, তাইলে দেখি তো এই পাশ থেকে এই পাশে না করা যায় কিনা। ডিডাব্লিউ সমান আমাদের আসে ডিকিউ মাইনাস ডিইউটা আসে। তো ডিকিউ, এই যে দেখো ডিকিউ কে আবার টিডিএস লিখছে, এটা তো সত্য। কেমনে সত্য? আমরা তো এটা পড়ছিলাম যে ডিএস সমান সমান ডিকিউ বাই টি, কোনাগুনি গুণ করো, ডিকিউ সমান সমান টিডিএস। ভুল তো কিছু লেখা নাই, লেখা ফেলি টি ডিএস, ভুল কিছু লেখা নাই। এবার আসো ডিউ, ডিউর মতোই আছে। সো এইটা এটার সাথে পুরোপুরি মিল লাগেছে। সো অপশন এটা সত্য। এবার আসো ডিউটা আমরা চলো বের করি। তো এখান থেকে যদি ডিউ বের করি, এখান থেকে যদি আমরা ডিউটা বের করি, তো এটাকে ডান থেকে বামে আনো, তাহলে ডিউ সমান সমান কত দাঁড়াচ্ছে? এখান থেকে এখানে ডি কিউ মাইনাস ডিডাব্লিউ দাঁড়াচ্ছে। তো ডি কিউ তো পরিচয় মাত্রই দিলাম টিডিএস, ডি কিউর পরিচয়টা কি? টিডিএস। আর ডিডাব্লিউ এর পরিচয়টা কি? পিডিবি। তাই মানে এটাও কিন্তু সত্য। দেখো টিডিএস মাইনাস পিডিবি, এটাও সত্য। এবার ডিডাব্লিউ তো আমরা অলরেডি বের করছিলাম। দেখো এই লাইনটা কিন্তু একই কথা, কারণ ডিইউ সমান সমান সিবিডিটি, এটাও লাস্ট ক্লাসে পড়াইছি। ঠিক আছে। সো আমাদের এখানে তিনটাই কিন্তু সত্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ম্যাথে পড়াইছিলাম লাস্ট ক্লাসে। সো উত্তর কি হবে? 1, 2 এবং 3 তিনটাই সত্য। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হলো, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু স্থির থাকে, এটা তোমরা জানো। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডিইউর মানটা 0 হয়। আচ্ছা, ডিইউর মান যদি 0 হয়, তাহলে ডিকিউর মানটা কত হবে? ডিডাব্লিউ হবে, তাই না? এখন ওনারা একটা কি আকাম করছে, একটা মাইনাস দিয়ে দিছে। সো এটা মিথ্যা। হ্যাঁ, এটা সত্য। এই প্রক্রিয়া সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হয়, এটা সত্য। যে বলছে সমস্ত প্রক্রিয়া কিছু পরিমাণ তাপ হয়, বাইরে যাবে না তো আসবে। ঠিক আছে। সো উত্তর কিন্তু এ এবং সি দুইটাই হবে। ঠিক আছে। পরের প্রশ্ন, কার্নো চক্রের দ্বিতীয় ধাপে কি হয়? খুবই সহজ। কার্নো চক্র আমরা কোপায় পড়ছি লাস্ট ক্লাসে। ঠিক আছে। দ্বিতীয় ধাপে এখানে প্রেসার, এখানে হচ্ছে ভলিউম, এটা দ্বিতীয় ধাপ, এখান থেকে এখানে যাবে। সো ভলিউম কিন্তু বাড়তেছে। হ্যাঁ, এটা আমাদের স্টার্টিং পয়েন্ট, এটা ফিনিশিং পয়েন্ট। সো ভলিউম কিন্তু বাড়তেছে, ভলিউম কিন্তু বাড়তেছে। তো ভলিউম এখানে লিখছে হ্রাস পাচ্ছে, মিথ্যা কথা, এটা ভুল। ভলিউম দ্বিতীয় ধাপে ভলিউম বাড়ে, আর প্রেসার কিন্তু কমে। তো প্রেসার কিন্তু কমে, সো চাপ হ্রাস পায়, এটা সত্য। এবার আসি তাপমাত্রা নিয়ে। তাপমাত্রা আমি শিখেছি লাস্ট, যারা লাস্ট ক্লাস করো নাই তারা কিন্তু আজকে বুঝতে সমস্যা হবে। হ্যাঁ, দেখো এটা হচ্ছে টেম্পারেচারের যে গ্রাফটা ছিল, এটা প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে খেয়াল করো টেম্পারেচার হ্রাস পাইছে, তো তাপমাত্রা হ্রাস পাইছে। সো উত্তর কিন্তু 1 আর 2 কিন্তু সঠিক উত্তর দাঁড়াচ্ছে। পরের প্রশ্ন যদি চলে যায়, একটি কার্নো ইঞ্জিন বাষ্পবিন্দু বরফ বিন্দুতে কাজ করলে দক্ষতা কত? বাষ্পবিন্দুকে আমরা 100°C বলে থাকি, আর বরফ বিন্দুকে আমরা 0°C বলে থাকি। এটা সমান সমান আমরা জানি 1 - T2/T1। তো T2 মানে কি? ছোট মান। তো এখানে 0 যে বসাবা ধরা যাবজ্জীবন কার্বন দিয়ে দিব। এটাকে কেলভিনে নিয়ে নিবা, 273 হবে। আর এটাকে কেলভিনে নিয়ে নিবা, 373 হবে। এটা মুখস্থ রাখবা, এই অঙ্কটা মুখস্থ রাখবা। হ্যাঁ, এটা যদি তুমি 100% করো, তাহলে তোমার উত্তরটা আসবে 26.8। আমি বলবো এই অঙ্ক করারই দরকার নাই, এটা আল্লাহর নাম নিয়ে মুখস্থ করে ফেলো। 26.8%। তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? এটা কিন্তু আসলে মেডিকেলে আসছে, এটা এমবিবিএস 2023। হ্যাঁ, তাপগতিবিদ্যার 0তম সূত্রের ভিত্তি করেই থার্মোমিটার তৈরি করা হয়। তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে স্থাপন করে থাকে? তাপ এবং কাজ, এটাও তোমরা জানো, এটাও মেডিকেলে আগের আসা প্রশ্ন।
আচ্ছা, সাদাবের হচ্ছে ভাগ্নি আসছিল, ও চাবি নিয়ে ঝামেলা পড়ছিল এই আর কি। যাই হোক, আমরা এখন সামনে আগাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? এই যে আমরা পড়ছি যে ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ডি কিউ মানে হচ্ছে তাপ, ডিডব্লিউ মানে কাজ। তো তাপ এবং কাজের মধ্যে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করে থাকে। কোনটি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সমীকরণ? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি ছিল? ওই যে এক এক ব্যক্তি এক এক কথা বলছে। হ্যাঁ, তো সর্বোপরি মূল কথাটা হচ্ছে এন্ট্রপি। হ্যাঁ, এন্ট্রপি, এইটাই হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল কথা। ডি এর সমান সমান ডি কিউ বাই টি। হ্যাঁ, ওনারা বাংলা বলছে একরকম, ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা মনে রাখবা, এন্ট্রপি দিয়ে ব্যাখ্যা দিচ্ছে। একটি তাপ ইঞ্জিনে কার্যকর বস্তু 600 কেলভিন তাপমাত্রায় উৎস থেকে 1200 জুল তাপ গ্রহণ করে এবং শীতল আধারে 300 জুল তাপ বর্জন করে। ইঞ্জিনটির দক্ষতা কত? দেখো ভাইয়া, তো তুমি দক্ষতা ইটার কিন্তু ফর্মুলা জানো যে 1 মাইনাস কিউ2 বাই কিউ1। তো ফর্মুলাটা খুবই সহজ, উপরে হয় ছোটটা, নিচে হয় বড়টা। তো ছোট হলো 300, বড় হলো 1200, এবং উপরে হবে 300, নিচে হবে 1200। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 1/4, এটাকে আমরা 3/4 বলতে পারি। 3/4 মানে কিন্তু 75%। সো উত্তর হবে 75%। এন্ট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থায়? দেখো, এন্ট্রপি সবচেয়ে বেশি থাকবে, মনে রাখবা, প্লাজমা। সবচেয়ে বেশি থাকে প্লাজমায়। হ্যাঁ, সবচেয়ে বেশি থাকে প্লাজমায়। তারপরে কোথায়? বায়বীয়তে। তারপরে কোথায়? বায়বীয়তে। তারপরে কোথায়? তরলে। এবং সবচেয়ে কম থাকে কঠিনে। এটা মনে রাখবা, ঠিক আছে? এটা রিজনটাকে, রিজন হচ্ছে কঠিনের যে অণুগুলা থাকে, সেই অণুগুলা কিন্তু নড়াচড়া করে না। ঠিক আছে, আচ্ছা আমি একটু আবারও আসতেছি, আবারও গেট টোকা দিছি, একটু ওয়েট করো। একান্ন নম্বর প্রশ্নটা হচ্ছে, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপি ও সিবি এর অনুপাতটা কি? দেখো, সিপি ভাগ সিবি, এটাকে আমরা গামা দ্বারা প্রকাশ করছিলাম। দ্বিপরমাণুর ক্ষেত্রে আমরা গামার মান জানি কত? 1.4। এর উত্তরটা কত হবে? 1.4 হবে। পরবর্তী প্রশ্ন, পিভির মান ফিক্সড, কোনো গামাটামা নাই, এটা কিন্তু সমষ্ণ প্রক্রিয়া। এটা কি ধরনের প্রক্রিয়া? এটি হচ্ছে একটি সমষ্ণ প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, যে হচ্ছে মহাবিশ্বের এন্ট্রপি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে। হ্যাঁ, মহাবিশ্বের যত এন্ট্রপি আছে বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ হচ্ছে প্রতিনিয়ত তোমার তাপ উৎপন্ন হইতেছে, ডিকিউর মান বাড়তেছে, ডিকিউর মান বাড়লে ডিএস এর মানও বাড়ে। একটি তাপীয় ইঞ্জিনে 27 সেন্টিগ্রেড 27 সেন্টিগ্রেড তাপমাত্রা কার্যরত আছে। পরবর্তীতে উৎসের ও গ্রাহকের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড যথাক্রমে বৃদ্ধি ও হ্রাস করা হলো। তাপমাত্রা পরিবর্তনের পূর্বে, হ্যাঁ, ইঞ্জিনের দক্ষতা কত? হ্যাঁ, তুমি তাপমাত্রা চেঞ্জ করো নাই, তার আগে ফর্মুলা কি হবে? ইটা সমান সমান 1 মাইনাস টি2 বাই টি1। তো উপরে হবে ছোট মান, নিচে হবে বড় মান। এটাকে ছোট মান, এটাকে তুমি যদি কেলভিনে কনভার্ট করো 300 হয়, এটা হবে বড় মান, এটা কেলভিনে কনভার্ট করো 600 হয়। সো উত্তরটা হবে 50%। ঠিক আছে, তোমার 273 যোগ এটা 600 না, এটা হবে 500, এটা হবে গিয়ে তোমার 500। তাইলে এটা কত দ্বারা? এটা কাটা, এটা কাটা, 3/5, 1 মাইনাস 3/5 মানে কি 2/5, 2/5 মানে কি 40%। সো এটা উত্তরটা হবে 40%। ক্লিয়ার? আচ্ছা, এটা উত্তরটা হবে 40%। পরের প্রশ্নটা হচ্ছে, একটি তাপীয় ইঞ্জিন, ওই প্রশ্নটাই দিয়া বলছে তাপমাত্রা পরিবর্তন করার ক্ষেত্রে, হ্যাঁ, তাপমাত্রা পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোন জিনিসটা সত্য হয়। হ্যাঁ, তো চলো আমরা শুরু করে ফেলি। প্রথমত হচ্ছে ইটা সমান সমান 1 মাইনাস টি2 বাই টি1। এখন আমাদের টি2 তো চেঞ্জ হয়ে গেছে, টি2 প্রাইম লিখবা, টি1 চেঞ্জ হয়ে গেছে, টি1 প্রাইম লিখবা। তো টি2 প্রাইম মানেটা আসলে কি? আমাদের যে তাপ গ্রাহক আছে, ও তাপ গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করে ফেলছে, চেঞ্জ করে যত হইছে, তো চেঞ্জ করে ফেলছে। দেখো, উৎসের তাপমাত্রা আমরা 20 বাড়াইছি, তার মানে টি1 এর মানটা 20 বেড়ে যাবে। তো আগে ছিল উৎস 227, 20 বাড়াই দিলে 200 কত হয়ে যায়? 47 হয়ে যায়। সহজ বাংলা ভাষা, আগে যা ছিল ওইখান থেকে খালি বাড়াই দিবা। এই যে আগেরটাই, আগের ম্যাথটাই, খালি এখানটা চেঞ্জ করে দিবা। ঠিক আছে, এই যে আমাদের আগে ছিল 500, আগে ছিল 500, যে 227 কে আমরা কনভার্ট করেছি 500, ওই 500টা কি করবে? 20 বাড়াই দিবা। তো 500 কে 20 বাড়াই দিলে কত হয়? 520 হয়। এবার উপরে আসো, উপরে কি? আগে ছিল 27 সেন্টিগ্রেড বা 300, তো তাপ গ্রাহকের তাপমাত্রা হ্রাস করছে 20, তার মানে 300 থেকে তুমি 20 হ্রাস করে দাও,
300 থেকে 20 হ্রাস করলে কত হয়? 280 হয়। ঠিক আছে, তাহলে 0 0 কেটে দাও, তাহলে এখানে 14 নামটা পড়লে কি হয়? হয় না। 1 মাইনাস 28/52, এটা আমার 100% দিয়ে যদি গুণ করি এবং ক্যালকুলেশন করি দেখি কত হয়। ক্যালকুলেটর নাও, নিয়ে হচ্ছে এই মানটা বসায় দাও, ক্যালকুলেটর নিয়ে এই মানটা বসায় দাও। 1 মাইনাস 28/52, এটা আমার সাথে 46.15%, 46.15%। তো আগে ছিল হলো 40%, আগে ছিল 40%, এখন হয়ে গেল 46%। সো ইটার মানটা বেড়ে গেল। ঠিক আছে, এখন আমরা দেখব যে তাপমাত্রা পরিবর্তন করার ক্ষেত্রে কি হয়। উৎসের তাপমাত্রা বৃদ্ধি করা ইঞ্জিনের দক্ষতা বাড়ে, গ্রাহকের তাপমাত্রা যদি তুমি হ্রাস করো ইঞ্জিনের দক্ষতা বাড়ে। উভয় ক্ষেত্রে ইঞ্জিনের দ্বারা কৃত কাজটা সমান নয়। দেখো এটা কিন্তু আসলে আমি লাস্ট ক্লাসে সিকিউ করাইছিলাম, পুরো ফুল একটা সিকিউ করেছি এটার উপর, পুরো ফুল একটা সিকিউ করেছিলাম এটার উপর, যে যদি তুমি উৎসের তাপমাত্রা বাড়াও তখন কি হয়ে যায়? ইঞ্জিনের দক্ষতা বাড়ে। এটা আমি লাস্ট ক্লাসে ডিসিশন সামারি লেখা দিছিলাম, যারা ক্লাসে ছিলা একটু কমেন্টে জানাও মনে আছে কিনা। আমি কিন্তু সামারি লিখে দিছিলাম, পুরো সিকিউ কইরা সামারি, এই লাইনটা আমি সামারি লিখে দিছিলাম, উৎসের তাপমাত্রা বাড়লে ইঞ্জিনের দক্ষতা বাড়ে। আমি অঙ্ক করে প্রুফ দিয়ে সামারিটা লিখে দিছিলাম। দেখছো আজকে কাজে লাগছে। এই অঙ্ক দিয়েও তো প্রুফটা করা যায়, যে খেয়াল করে দেখো যে পার্সেন্টেজ বাড়ছে, তো যে তুমি যদি উৎসের তাপমাত্রা বাড়াও তোমার ইটার মানটা বেড়ে যাবে, সো এটা সত্য। আর যদি তুমি গ্রাহকের তাপমাত্রা কমাও তোমার ইটার মানটা বেড়ে যাবে, এটাও সত্য, এটাও লাস্ট ক্লাসে দেখাইছি, আজকেও দেখাইলাম। আর উভয় ক্ষেত্রে কিন্তু কৃতকাজ সমান নয়, যেহেতু দুইটা আলাদা আলাদা ভাবে হয়েছে, হ্যাঁ, সো কৃতকাজ সমান হবে না। তার উত্তর কি হবে? 1 2 3। এরই মাধ্যমে আমাদের 56টা অবজেক্টিভ সলভ শেষ। তোমরা একটু কমেন্টে জানাও পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা, তো কমেন্টে দ্রুত জানিয়ে ফেলো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, তোমরা সবাই বলছো যে হ্যাঁ, এভরিথিং ইজ ওকে ওকে ওকে। ঠিক আছে, আমরা তাহলে এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোন সিস্টেমের উপর 500 জুল কাজ সম্পাদন করায় সিস্টেম হতে 300 জুল তাপ শক্তি বেরিয়ে গেল এবং সিস্টেমটির অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা কত হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো 500 জুল কাজ সম্পাদন করছে, এখন তোমার উপর কাজ সম্পাদন করলে তুমি তো সেটা পজিটিভলি নিবা না, তুমি নেগেটিভলি নিবা, তোমার ভালো লাগবে না, তোমার উপর জোর করতেছে তোমার আব্বা আম্মা, সেটা তোমার জন্য নেগেটিভ। সো সিস্টেমের উপর কাজ করলে সেটা নেগেটিভ হয়, তাহলে কাজের মান 500 এবং সেটা নেগেটিভ। ঠিক আছে, সিস্টেমের উপর তোমার ভালো লাগে নাই এর জন্য মাইনাস। হ্যাঁ, সিস্টেম আবার 300 জুল তাপ শক্তি বেরিয়ে গেল, খেয়াল করো তাপ শক্তি গ্রহণ করলে পজিটিভ আর বেরিয়ে গেলে নেগেটিভ। সো আমরা জিনিসটাকে এভাবে বলতে পারবো যে ডি কিউ এর মানটা কিন্তু নেগেটিভ 300। স্যার তোমাকে ডিইউ বের করতে বলছে, কিভাবে বের করবা? ফর্মুলা কি? আমরা জানি ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। হ্যাঁ, তুমি ডিইউ বের করবা, তো কিভাবে বের করবা? ডিইউ সমান সমান ডি কিউ মাইনাস ডিডব্লিউ। হ্যাঁ, তো ডি কিউ এর মানটা কত? ডি কিউ এর মান হচ্ছে -300, তাহলে বসাই দাও -300। আর ডিডব্লিউ এর মান কত? -500। এখন সামনে আরেকটা মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 500 আর -300 করলে 200 হয়, 500 আর -300 করলে 200 হয়, তাহলে উত্তরটা কত হবে? 200 জুল। ওকে, 200 জুল কিন্তু প্লাস আকারে। আচ্ছা, তারপরে প্রশ্নে যদি আমরা চলে যাই, তাপগতিবিদ্যা প্রথম সূত্র থেকে কি জানা যায় না? আগে আমরা দেখি কি কি জানা যায়। তাপগতিবিদ্যা প্রথম সূত্র কি ছিল? যে ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তো আমরা কিন্তু তাপ এবং কাজের মধ্যে একটা সম্পর্ক জানি, সো এটা তো জানা যায়। ওনারা চাইছে জানা যায় না। শক্তি সংরক্ষণ নীতি, এটা কিন্তু শক্তি সংরক্ষণ নীতি, যে তোমার যে পরিমাণ টোটাল তাপ শক্তি ছিল সেটা হলো ইন্টারনাল এনার্জি প্লাস যে পরিমাণ কাজ করছে সেইটা, এটা কিন্তু শক্তি সংরক্ষণশীলতার একটা নীতি। অভ্যন্তরীণ শক্তির আমরা ধারণা পাই যে ডিইউ আছে, হ্যাঁ, ধারণা পাই, কিন্তু আমরা কিন্তু এই এমন কোনো আইডিয়া পাই না যে তাপ শক্তিটা কোথা থেকে কোন দিকে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এটা আমরা কোনো আইডিয়া পাই না। সো উত্তরটা কি হবে? তাপ প্রবাহের অভিমুখ সম্পর্কে আমরা কোনো আইডিয়া পাই না। কোনো গ্যাসের জন্য রুদ্ধতাপীয় ল্যাগটা কি হয়? বেশি খাড়া হয়। বলো তো কার জন্য বেশি খাড়া? যার গামার মানটা বেশি সেই তো বেশি খাড়া হবে, তাই না? আচ্ছা, তো দেখো মিথেনের জন্য গামার মানটা আমরা পড়ছিলাম 1.3, অক্সিজেনের জন্য 1.4, হ্যাঁ 33 আর কি, হিলিয়ামের জন্য 1.67, কার্বন ডাইঅক্সাইডের জন্য হচ্ছে 1.33। সো যার গামা বেশি তার গ্রাফটা বেশি পরিমাণ খাড়া হবে। মানে কি? মানে হচ্ছে এরকম, ধরো মিথেনের গ্রাফটা এরকম, ঠিক আছে, তো অক্সিজেনের গ্রাফটা হবে এরকম, এটা কিন্তু নিচের দিকে খুব তাড়াতাড়ি গেলে সেটা খাড়া বলে আর কি। আর হিলিয়ামেরটা এইরকম, এই হলো ঘটনা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার মিথেন CH4, এটা হচ্ছে গিয়ে তোমার অক্সিজেন, এটা হচ্ছে গিয়ে তোমার হিলিয়াম। হ্যাঁ, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যার 1/67 বা 1 পরমাণু, এটাই উত্তর হবে। সমস্ত প্রক্রিয়া একটি সিলিন্ডারের মধ্যে রাখা কিছু গ্যাস 800 জুল কাজ সম্পাদন করলো। দেখো ও নিজে কাজ করছে, তো নিজে কাজ করলে আমরা জানি ডিডব্লিউটা পজিটিভ হয়, সো পজিটিভ 800 হবে। বলছে যে
সমষ্ণ প্রক্রিয়া, তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির মানটা 0 হয়, আর ডিকিউ এর মানটা স্যার বের করতে বলছে। তো আমরা ফর্মুলা জানি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, তাহলে ডিকিউ এর মান কি হবে প্লাস 800 হবে, উত্তর হবে প্লাস 800। 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য ফারেনহাইট স্কেলের মানটা কত হবে? খুবই সহজ, আমরা জানি c/5, এই যে c/5 সমান সমান f - 32/9, এখান থেকে কোণাকুণি গুণ করলে তুমি f এর মানটা 41 ডিগ্রি ফারেনহাইট পাবা। তারপর কি, কোনো গ্যাসের দুটি মোলের আপেক্ষিক তাপের অনুপাত একটি ধ্রুব রাশি। হ্যাঁ, দেখো দুটি মোলের আপেক্ষিক তাপের অনুপাত মানে কি cp/cv এর কথা বলতেছি, cp/cv কে আমরা গামা দ্বারা অভিহিত করে থাকি। ঠিক আছে, পরের প্রশ্ন, স্বতঃস্ফূর্ত পরিবর্তন কোনটা? যে অপত্যাবর্তী প্রক্রিয়া একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার ফলে কিন্তু তোমার এন্ট্রপির যে ভ্যালুটা আছে সেই এন্ট্রপির ভ্যালুটা কিন্তু আসলে চেঞ্জ হয়। ঠিক আছে, তো এন্ট্রপির ভ্যালু কিন্তু চেঞ্জ হবে এবং সেখানে বিশৃঙ্খলা তোমার সৃষ্টি হবে। যেখানে এন্ট্রপি ভ্যালু চেঞ্জ হয় সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তুমি অপশনে খুঁজবা এন্ট্রপিও ভ্যালু চেঞ্জ আছে, বিশৃঙ্খলাও চেঞ্জ আছে, এরকম কোনটা? এই যে দেখো, যে এইটা চেঞ্জ বলতে বেড়ে যাবে আর কি। হ্যাঁ, এন্ট্রপি পরিবর্তনটা কি হয়ে যাবে? বেড়ে যাবে, বিশৃঙ্খলাটা বেড়ে যাবে। তারপর পানির ত্রৈধবিন্দুতে চাপটা কত? দেখো পানির ত্রৈধবিন্দুর চাপ, এটা কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, এটা মুখস্থ ভ্যালু, যে পানির ত্রৈধবিন্দুর চাপ হচ্ছে 4.58 মিলিমিটার বায়ুর চাপ। এটা অপশনে খুঁজো তো 4.58, এই যে এখানে আছে 4.58 মিলিমিটার বায়ুর চাপ। নিচের কোনগুলো তাপগতীয় চলক নির্দেশ করে? দেখো তাপগতীয় চলক নির্দেশ করে মানে কি, প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার, এই তিনজন কি করে থাকে, তোমার একটা রুমের সার্বিক একটা পরিস্থিতি কিন্তু সে প্রকাশ করে থাকে, এবং এন্ট্রপি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি তার তাপীয় অবস্থাটা কিরকম। সো ওভারঅল আমরা যদি গ্রাফের কথা চিন্তা করি, এই যে আমরা যে কার্নো ইঞ্জিনের গ্রাফ শিখছি পিভি, এটা কিন্তু তার একটা তাপীয় অবস্থা প্রকাশ করে। আবার আমরা কিন্তু শিখছিলাম টিডিএস, এটা কিন্তু তার তাপীয় একটা প্রভাব বিস্তার করে থাকে। সো আমরা তার উত্তর কি বলবো? পিভিটিএস, এই চারটাই হবে আমাদের উত্তর। সো উত্তর হবে অপশন সি। তারপরে প্রশ্ন, যদি 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয় তাহলে কাজের পরিমাণটা কত? দেখো ক্যালোরিকে আমরা কি করবো, জাস্ট জুলে কনভার্ট করবো। আমরা জানি 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল, তাহলে উত্তরটা কত হবে? 8.4 জুল হবে। ঠিক আছে, উত্তরটা হচ্ছে তোমার 8.4 জুল, উত্তর হবে 8.4 জুল। পরের প্রশ্ন, নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না? তাপ শক্তি কিন্তু সহজে অন্য শক্তি রূপান্তরিত হতে চায় না। হ্যাঁ, অন্যান্য শক্তি যেগুলো আছে আলো, বিদ্যুৎ, এগুলো তাড়াতাড়ি কিন্তু আসলে রূপান্তরিত হয়ে যায়। তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোনটি সংরক্ষণশীলতা নির্দেশ করে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তি সংরক্ষণশীলতা নির্দেশ করে, এটা আমি অলরেডি পড়াইছি। হ্যাঁ, এটা আমি অলরেডি পড়াইছি। তারপর প্রশ্ন, 500 মিটার উঁচু জলপ্রপাতের তলদেশ ও শীর্ষ দেশের পানির তাপমাত্রার পার্থক্য কত হবে? দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমি দেখাইছি যে কিউ ইকুয়াল টু এম এস ডেল থেকে। ঠিক আছে, এখানে এই কিউটা আসলে কিসে পরিণত হবে? এই কিউটা আসলে কই থেকে আসবে? এই কিউটা আসবে বিভব শক্তি থেকে। ধরো এই হচ্ছে আমার ভূমি, এই হচ্ছে গিয়ে আমার জলপ্রপাত। হ্যাঁ, এখান থেকে পানি পড়তেছে, তো পানি যে পড়বে ও যে একটা কি বিভব শক্তি সে অর্জন করবে না, এমজিএইচ, ওটা একটা বিভব শক্তি আছে। এই বিভব শক্তিটাই কি করবে, ওকে তাপ শক্তিতে রূপান্তর করতে সাহায্য করবে। যখন কোনো একটা পানি পড়তে থাকবে বিভব শক্তিটা কি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে আমরা কি লিখতে পারি? কিউ ইকুয়াল টু এম এস ডেল দেওয়ার সমান কত হবে? এমজি। এম যদি কেটে দেই, স্যারের ডেল থিটা বের করতে বসে, ডেল থিটা সমান কত হবে? জিএইচ ডিভাইডেড বাই এস। তো জি এর মান 9.8, এইচ এর মান স্যারে দিয়ে দিয়েছে 500 মিটার, এবং এস এর মান হচ্ছে পানি যেহেতু বলছে 4200, এটা ক্যালকুলেটর বসালে সঠিক উত্তর পেয়ে যাবা। তারপরের প্রশ্ন, যে 1 কাপ গরম চাই একটি তুমি ঠান্ডা চামচ, এটা মেডিকেলের প্রশ্ন, যে তুমি হচ্ছে একটা গরম তোমার কি আছে, চা আছে, তুমি ঠান্ডা চামচ দিছো, তাহলে কি ঘটনা ঘটবে? চামচটা আস্তে আস্তে গরম হয়ে যাবে। সো হিটটা কে নিচ্ছে? চামচ হিট নিচ্ছে, চামচ হিট গ্রহণ করতেছে। তাহলে আমরা উত্তরটা কি বলবো, যে চামচ যেহেতু হিট গ্রহণ করতেছে, আমরা ফর্মুলা জানি ডিকিউ সমান সমান ডিউ প্লাস ডিডব্লিউ, চামচের ডিকিউ এর মানটা বাড়তেছে, ডিকিউ এর মান বাড়লে ডিইউ এর মানও বেড়ে যায়। সো আমরা কি বলবো, চামচের অন্তঃস্থ শক্তিটা বৃদ্ধি পায়। সুন্দর প্রশ্ন, এটা মেডিকেলে আসছে। তারপরে প্রশ্ন, ডিকিউ এর মান 5 জুল হলে এ থেকে বি তে অন্তঃস্থ শক্তি পরিবর্তন কত? দেখো এ থেকে বি তে, এখানে স্যারের ডি ডাব্লিউ এর মানটা দিয়ে দিছে 2 জুল, তাহলে ডি ডাব্লিউ এর মানটা হচ্ছে আমরা জানি 2 জুল, ডি কিউ এর মানটা আমরা জানি 5 জুল। হ্যাঁ, তাহলে ডিইউটা কত হবে? তো ডিইউটা হচ্ছে গিয়ে তোমার ওই যে বলছিলাম যে ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ, তাহলে ডিইউ সমান কত হবে? ডিকিউ মাইনাস ডিডব্লিউ, মানে 5 বিয়োগ 2, 5 বিয়োগ 2 করলে কত হয়? 3 হয়। সো উত্তরটা হবে 3 জুল। পরের প্রশ্ন, যদি 3 অবস্থায় সিস্টেমটির অন্তঃস্থ শক্তি যথাক্রমে ইউএ এবং ইউবি এবং ইউসি হয় তবে নিচে কোনটি সত্য? খেয়াল করো, এখানে টেম্পারেচার সেম, এখানে টেম্পারেচার, এই দুইটা টেম্পারেচার কিন্তু সেম, এই যে 80 ডিগ্রি সেন্টিগ্রেড 80 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচার সেম। মনে রাখবা টি যদি সেম হয় তাহলে ইউও সেম হবে, ইউও সেম হবে। তাহলে ইউ সেম মানে কি, এটা বি এবং এটা সি, তার মানে ইউবি এবং ইউসি সমান হবে। তুমি আর অঙ্ক করার দরকার নাই, তুমি অপশন চেক করো ইউবি ইউসি কোন জায়গায় সমান আছে। এখানে ইউবি ইউসি সমান দিয়েছে, সো এটা একটা উত্তর হতে পারে। আবার এখানে ইউবি ইউসি সমান দিয়েছে, এটা একটা উত্তর হতে পারে।
এখানে ইউবিইউসি সমানই দেয় না, সেটা উত্তর জীবনও হবে না। এখানে ইউবিইউসি সমান দেয় না, সেটা উত্তর জীবনও হবে না। এখন 1 আর 2 এর মধ্যে তোমাকে চেক করতে হবে যে ইউএ কি ইউবিইউসি সমান হবে। উত্তর হচ্ছে না, হবে না। কারণ ইউ এর মানটা দেখো টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার চেয়ে অনেক কম। সো ওর টেম্পারেচার বেশি, ওর অন্তঃস্থ শক্তি বেশি। ওর টেম্পারেচার কম, অন্তঃস্থ শক্তি কম। সো এর অন্তঃস্থ শক্তি কম হবে, এরটা কম হবে। ঠিক আছে, এই এরটা কম হবে, সো তীর চিহ্নটা এইদিকে ঘোরানো থাকবে, আর এরটা কম হবে। সো উত্তরটা হবে অপশন বি, জীবনও এ হবে না। ঠিক আছে, সবার টেম্পারেচার যদি সমান হইতো তাহলে এ হইতো। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নিম্নোক্ত কোনটির উপর নির্ভর করে না, মানে ডিউটা কার উপর নির্ভর করে না। মনে রাখবা ডিউটা শুধুমাত্র অ্যাকচুয়ালি কি টেম্পারেচার উপর নির্ভর করে। সো এটা উত্তরটা কি হবে, এটা উত্তরটা তোমার টেম্পারেচার উপর নির্ভর করে। আচ্ছা, এবার ভরের উপর কি নির্ভর করে না, ভরের উপর নির্ভর করে। কেমনে, তোমাদেরকে লাস্ট ক্লাসে এটা পড়াইছিলাম যে ডিউ সমান সমান এন সিভি ডিটি। এখানে এই এন আছে না, এন এর মধ্যে কিন্তু ভর আছে। ঠিক আছে, সো এখানে একটু সাবধান থাকো, ডিউ কিন্তু ভরের উপরও নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে, ভরের উপর নির্ভর করে। সো এটা দুইটার উপর নির্ভর করে। সারাই চাইছে নির্ভর করে না। হ্যাঁ, তো চাপের উপরও নির্ভর করে না, আয়তনের উপর নির্ভর করে না। সো দুইটাই সঠিক উত্তর হয়। তোমার যেটা মন চায় একটা দাগালেই মার্ক পেয়ে যাবা। দ্রুততাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে তাপমাত্রার পরিবর্তন হয়। ওনারা কি লিখছে, তাপমাত্রা নাকি পরিবর্তন হয় না, মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। হ্যাঁ, তাপের পরিবর্তন হয় না। তারপর কি বলছে, পাত্র কুপরিবাহী হওয়া প্রয়োজন। হ্যাঁ, কুপরিবাহী হওয়া প্রয়োজন, কারণ দ্রুততাপীয় প্রক্রিয়া তো ডি কিউ এর মান 0 হইতে হয়। ডি কিউ এর মান 0 হইতে হলে তো অবশ্যই তাপটা তোমার যে পাত্রটা থাকবে সেটা কুপরিবাহী হইতে হবে। কারণ কুপরিবাহী যদি না হয়, যদি সুপরিবাহী হয়, তখন কিছু পরিমাণ তাপ হয় ডুববে, নয়তো বের হবে, ফলে সেটা রুদ্ধতাপ থাকবে না, সেটা তখন সমস্যা হয়ে যাবে। সো এটা কিন্তু সত্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে P1 V1 টু দ্য পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 V2 টু দ্য পাওয়ার গামা হয়, এটাও সত্য। হ্যাঁ, তার মানে উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। উত্তর কিন্তু হবে অপশন 2 এবং 3। প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটা সত্য, প্রত্যাবর্তী প্রক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত। অপ্রত্যাবর্তী ছিল স্বতঃস্ফূর্ত, তাহলে প্রত্যাবর্তী কি হবে, অস্বতঃস্ফূর্ত। ঠিক আছে, বা স্বতঃস্ফূর্ত না। এখন খেয়াল করুন ওনার কি দিচ্ছে, প্রত্যাবর্তী স্বতঃস্ফূর্ত না, মিথ্যা কথা। প্রত্যাবর্তী কি খুব দ্রুত হয় না, এটা কিন্তু স্লোলি হয়। ঠিক আছে, তারপরে কি প্রত্যাবর্তী প্রক্রিয়া কিরকম হয়, সে ঘুরে তো আবার আগের জায়গায় ব্যাক করে, তারপর সেটা উপমুখী প্রক্রিয়া। কিন্তু এখানে দিচ্ছে একমুখী প্রক্রিয়া, এটাও মিথ্যা। এটা কিন্তু একটা তাপগতীয় প্রক্রিয়া, মানে এ বি সি হয় নাই, তাহলে তো ডি তো হইব। ঠিক আছে, এটা একটা তাপগতীয় প্রক্রিয়া। একটি তাপ ইঞ্জিন সম্পর্কে আমরা ধারণা পাই কিভাবে, এর দক্ষতা, অপশনগুলো পড়ি। এর দক্ষতা উৎস তাপগ্রহকে তাপমাত্রা নির্ভর করে। হ্যাঁ, আমরা জানি ইটার মানটা T1 T2 উপর নির্ভর করে। সো অপশন এ কিন্তু সত্য। এর দক্ষতা কখন 100% হতে পারে না, এটাও সত্য। তাপ ইঞ্জিন দক্ষতা কখন 100% হয় না। হ্যাঁ, এটি শীতল উৎস থেকে তাপ উষ্ণ পরিবেশে স্থানান্তর করে থাকে। দেখো, শীতল পরিবেশ থেকে, শীতল পরিবেশ মানে কি ঠান্ডা থেকে গরমের দিকে যাবে, এটা কি সম্ভব? এটা কিন্তু স্পষ্টভাবে দ্বিতীয় সূত্রে বলা ছিল, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে বলা আছে যে তাপ ফ্লো হবে গরম থেকে ঠান্ডায়, কখনো ঠান্ডা থেকে গরমে হবে না। ঠিক আছে, তো আমরা তাপ ইঞ্জিনের ক্ষেত্রে হবে না, রেফ্রিজারেটর ক্ষেত্রে আবার হয়। হ্যাঁ, তাপ ইঞ্জিনের ক্ষেত্রে সবসময় হয় গরম থেকে ঠান্ডায়। সো ওনারা এটা মিথ্যা দিয়ে দিছে, উত্তর হবে 1 ও 2 হবে। পরের প্রশ্ন, ফ্রিজার। একটি রেফ্রিজারেটর কার্যকারিতা সহ কে এত হলে, তোমাদের লাস্ট ক্লাসে শিখেছিলাম, এত বুঝাবুঝির কিছু নাই, যে কে সমান সমান, কে এর মান তো দিয়ে দিছি, কে এর মান কত 2.5। তাহলে এভাবে লিখবা যে 2.5 সমান 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 সমান, উপরে হবে কি ছোট মান, উপরে হবে ছোট মান, আর নিচে হবে বড় মাইনাস ছোট মান। বা এভাবেও শিখাইছিলাম, উপরে হবে গিয়ে আমরা যে পড়ছিলাম, এই যে যদি আমরা এখানে আঁকি, এটা ছিল Q2, তোমার ধর একটা আপেল বা কিছু একটা আছে, সেটা যে পরিমাণ তাপ বের হয়ে ফেলে, এটা হচ্ছে W, আর এটা ছিল Q1। এটা আমাদের আউটপুট ছিল। ঠিক আছে, তো আউটপুট হচ্ছে Q2, উপরে যেটা থাকে আউটপুট হচ্ছে Q2 বা অপসারিত তাপ। ঠিক আছে, আর ইনপুটটা হচ্ছে যে তুমি যে পরিমাণ কাজ করতেছো, ইঞ্জিনে যে পরিমাণ কাজ করতেছো, অর্থাৎ W, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন স্যার কি চাইছে, প্রতি চক্রে সরবরাহিত কাজ কত, স্যারের W চাইতেছে। হ্যাঁ, এখন Q2 নিশ্চয় প্রশ্নে দেওয়া আছে, এই যে দেখো 500 জন তাপ অপসারণ করে, এটাই তো Q2। তাহলে স্যারে হচ্ছে Q2 এর মানটা দিয়ে দিছে। তাহলে 2.5 সমান সমান, উপরে হবে 500, নিচে হবে W। তাহলে W সমান সমান 500 ভাগ 2.5। 500 ভাগ 2.5 মানে কত বলো দেখি, মানে হচ্ছে 200। ঠিক আছে, তো উত্তরটা হবে 200 জুল। আচ্ছা, তারপরে প্রশ্ন, নিচে মনে হয় প্রশ্ন ছিল। হ্যাঁ, কার্নোট চক্রের প্রথম ধাপে কি হয়, আমরা পড়ছিলাম কার্নোট চক্রে যে প্রথম ধাপটা থাকে, সে প্রথম ধাপটা কিন্তু সমষ্ণ কি হয়, প্রসারণ। হ্যাঁ, যদি তুমি গ্রাফের দিকে তাকাও, এখানে কি হয়, টেম্পারেচার ফিক্স থাকে। ঠিক আছে, তো তাপমাত্রা বৃদ্ধি পায়, মিথ্যা কথা। তাপমাত্রা স্থির থাকে, সত্য কথা। তারপরে প্রশ্ন, এন্ট্রপি কি, এন্ট্রপি হলো ড্যাশ। এন্ট্রপি কিন্তু আসলে বিশৃঙ্খলা, বা এন্ট্রপি বলতে বোঝায় যে তোমার তাপীয় মৃত্যু। ঠিক আছে, তাপীয় মৃত্যু এন্ট্রপির সংজ্ঞার মধ্যে বলা আছে, এটা একটা তাপীয় মৃত্যু। যদি বায়ুপূর্ণ একটা বেলুন হঠাৎ ফেটে যায়, সেটা কিন্তু একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া।
বেলুন ফেটে যাওয়া বা টায়ার ফেটে যাওয়া কিন্তু একটা রুদ্রতাপীয় প্রক্রিয়া। সো এটা উত্তর কি হবে? রুদ্রতাপীয় প্রক্রিয়া। রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ সম্পন্ন হয় কিনা? হ্যাঁ, হয়তো অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা কমে গেছে, তারপর কি এন্ট্রপি পরিবর্তন হয়েছে। রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউর কোনো মানই থাকে না। রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি কোনো পরিবর্তনই হয় না। তার উনার লিখছে এন্ট্রপি পরিবর্তন হয়েছে, এটা তো মিথ্যা কথা। সি যেখানে উত্তর নাই সেখানে, তার উত্তর কত হবে? 1 ও 2 হবে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে? রুদ্রতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, এখন অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রাটা কি হয়ে যায়? কমে যায়। অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা কমে যায়। আচ্ছা, আমরা একটুখানি ভাবি তো অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা কি কমে যায় কিনা। তো চলো আমরা একটু দেখি। ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এটাই তো। আচ্ছা, তো যখন সেটা ফেটে যাচ্ছে, হ্যাঁ, একটি বায়ুপূর্ণ একটি বেলুন যখন ফেটে যায় তখন ডিকিউ এর মানটা শূন্য হয়। তাহলে শূন্য সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। সারে অভ্যন্তরীণ শক্তি নিয়ে বলতেছে, তাহলে ডিইউ সমান সমান কত হবে? মাইনাস ডিডব্লিউ হবে। ঠিক আছে, তার মানে ডিউ এর মানটা কিন্তু খেয়াল করে দেখো নেগেটিভ হয়ে যাচ্ছে। ডিউ এর মানটা কিরকম হচ্ছে? নেগেটিভ হচ্ছে। তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তিটা কমে যায়। সো বি নাম্বারটা কিন্তু সত্য হইতাছে। ঠিক আছে, আচ্ছা এন্ট্রপি পরিমাপ, এন্ট্রপির পরিমাপ করে সিস্টেমের কি বিশৃঙ্খলা। এন্ট্রপি সংজ্ঞায়িত হলো বিশৃঙ্খলা। হ্যাঁ, আচ্ছা কোন তাপমাত্রায় ফারেনহাইট সেলসিয়াস পার্টটা সমান হয়, এগুলো অঙ্ক করার কোনো দরকার নাই, এগুলো মুখস্থ মান। কি লেখা মুখস্থ মান? এত অঙ্ক করার সময় নাই। c/5 সমান সমান f-32/9। এখানে এই দুটাকে সমান ধরে কোনাকুনি গুণটুন করলে উত্তর আসবে -40 ডিগ্রি। ঠিক আছে, সো এগুলো অঙ্ক করবা না, এগুলো মুখস্থ। আচ্ছা, পরের প্রশ্ন, তিনটি সিস্টেম তাপীয় সাম্যাবস্থা থাকলে নিচের কোনটি একই হবে? তাপীয় সাম্যাবস্থা থাকলে মনে রাখবা ওই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমি পড়াইছিলাম, শূন্যতম সূত্র। শূন্যতম সূত্র কি ছিল? যে যদি তোমার সমান হয়, যদি তোমার এ এবং বি যদি তাপীয় সাম্যাবস্থা থাকে, বি এবং সি যদি তাপীয় সাম্যাবস্থা থাকে, তাহলে এ ও সিও থাকবে। যে কোনো দুইটার সাথে পরে দুইটা থাকলে তখন তাপীয় সাম্যাবস্থা হয়। তো পুরো জিনিসটা টেম্পারেচার নিয়ে ব্যাখ্যা দিচ্ছে। সো উত্তরটা হবে তাপমাত্রা দিয়ে। উত্তরটা হবে তাপমাত্রা দিয়ে। সমষ্ণ রেখার গ্রাফ কোনটা? সমষ্ণ রেখার গ্রাফ হচ্ছে স্লোলি সে নিচে নামতে থাকে, স্লোলি সে নিচে নামতে থাকে। হ্যাঁ, তো এই ছিল। এরই মাধ্যমে আমাদের কিন্তু বোর্ড এমসিকিউ শেষ। এখন হয়েছে কি, তোমাদের সাদাবের ক্লাস থাকার কারণে আমি কয়েকটা জিনিস রেকর্ডেড দিব, যেমন হচ্ছে এনডিসির ক্লাস প্লাস অনিক্লোসের। এটা কিন্তু আমি আজকে পড়ানোর সময় পাই নাই। সাদাবের ক্লাস একটু এখনই শুরু হয়ে গেছে মনে হয়। এইটা আমি তোমাদেরকে রেকর্ডেড দিব। ঠিক আছে, রেকর্ডেড। আর আরেকটা জিনিস রেকর্ডেড দিব, তোমাদের ডাউট সলভিং। এটা খুবই কম প্রশ্ন আসছে, আমি ডাউট সলভিং উত্তর দিয়েও দিছি, কমেন্ট উত্তর দিয়েও দিছি। তারপর অল্প কয়েকটা আছে, খুবই অল্প আছে, এটাও আমি রেকর্ডেড দিয়ে দিব। ঠিক আছে, সো ইউটিউবে হচ্ছে তোমরা পেয়ে যাবা। তো এতক্ষণ যে ক্লাসগুলো নিছি এখানে আশা করি এই ক্লাসের পুরোটাই তোমরা ভালো মতো বুঝছো ইনশাল্লাহ। তোমরা তাহলে সাদাবের ক্লাসে যুক্ত হয়ে যাও। হ্যাঁ, আমি হচ্ছে গুলো রেকর্ডেড দিয়ে দিব, আজকেই পেয়ে যাবা ইনশাল্লাহ, আজকে পেয়ে যাবা। আর হচ্ছে অবশ্যই কিন্তু ভালো মতো বাসায় প্র্যাকটিস করবা, কারণ তোমাদের জন্য কিন্তু এইচডব্লিউ থাকবে। আসানুল্লাহ বলতে ভাই আপনি এইচএসসি কত? আমি এইচএসসি 2016। হ্যাঁ আমি জানি 10:45 সাদাবের ক্লাস আছে। সো তোমরা কিন্তু একটু বাসায় ভালো মতো পড়বা। তোমাদের কিন্তু আসলে পরীক্ষা হবে, গুগল ফর্মে কিন্তু পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যারা হচ্ছে টপে থাকবা, টপ কত বলে দিব, তোমাদের জন্য প্রাইজ মানি থাকবে। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।